নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে রাজদেবী 2.0-তে আপনারা শুনবেন স্যার আর্থার কনান ডয়েল রচিত শার্লক হোমস কাহিনী দি অ্যাডভেঞ্চার অফ দ্য উইস্টেরিয়া লজ। যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমরা আপনাদের জন্য আনি এমনই বিভিন্ন স্বাদের রোমাঞ্চকর গল্প। তাই সাবস্ক্রাইব করাটা কিন্তু আবশ্যক, কারণ সাবস্ক্রিপশনটা কিন্তু ফ্রি। আর আমরা আপনাদের জন্য গল্প আনছি প্রত্যেক সপ্তাহে বিভিন্ন রকমের বিভিন্ন স্বাদের। আপনারা যদি আমাদের সাহায্য করতে চান বা আমাদের পাশে দাঁড়াতে চান যাতে আমরা বিভিন্ন রকমের গল্প আপনাদের উপহার দিতে পারি, আপনারা চাইলে আমাদের আর্থিক সাহায্য করতে পারেন ডেসক্রিপশন বক্সে দেওয়া ইউপিআই আইডি বা আমাদের চ্যানেলের মেম্বার হয়ে, অথবা কমেন্ট সেকশনে সুপার থ্যাঙ্কস পাঠিয়ে। তাতে আমরা সাহস পাবো আপনাদের জন্য আরও বিভিন্ন রকমের বিভিন্ন স্বাদের গল্প উপহার দেওয়ার। তাহলে বেশি কথা না বলে শুরু করছি আজকের গল্প, স্যার আর্থার কনান ডয়েল রচিত শার্লক হোমস কাহিনী দি অ্যাডভেঞ্চার অফ উইস্টেরিয়া লজ। মার্চ মাস। দিনটা বড় বিষণ্ণ। ঝোড়ো বাতাস বইছে এক নাগারে। লাঞ্চ খেতে বসে হোমস একটা টেলিগ্রাম পেয়ে তৎক্ষণাৎ তার জবাবও লিখে দিয়েছে। তারপর এ নিয়ে আর কথা বলেনি বটে, তবে আগুনের চুল্লির ধারে দাঁড়িয়ে পাইপ টানতে টানতে এক মনে তা নিয়ে ভাবছে আর মাঝে মাঝে টেলিগ্রামের বয়ানের দিকে দৃষ্টি নিক্ষেপ করছে। একসময় সে আচমকা ফিরে দাঁড়ালো আমার দিকে। দেখলাম দুষ্টুমি নাচছে তার দুই চোখে। বলল, ওয়াটসন, হাজার হলেও তুমি একজন সাহিত্যিক। কিম্ভূত কিমাকার শব্দটা সংজ্ঞা কি বলতে পারো? অদ্ভুত, আশ্চর্য। সংজ্ঞাটা পছন্দ হলো না হোমসের। মাথা নেড়ে বলল, আহা, তার চাইতেও বেশি। এই শব্দের পেছনে ছায়ার মতো যেন লেগে আছে অতি ভয়ঙ্কর বিয়োগান্তক কিছু একটা ব্যাপার। অপরাধীর ক্ষেত্রে এই কিম্ভূত কিমাকার শব্দটা যে কতখানি গভীর তোমার লেখা আর আমার আগেকার কাহিনীগুলোর মধ্যে তার প্রমাণ পাবে। লাল চুলো লোকেদের ঘটনাটা মনে করে দেখো। প্রথম দিকে তা কিম্ভূত কিমাকার ঠেকলেও শেষের দিকে দেখা গেল বেপরোয়া ডাকাতির কেস। 5টা কমলা বিচি সেই অত্যন্ত কিম্ভূত কিমাকার কেসটার কথাই ধরো না কেন, কেস শেষ হলো খুনের ষড়যন্ত্রে। কিম্ভূত কিমাকার শব্দটা শুনলেই তাই সজাগ হই। টেলিগ্রামে শব্দটা আছে বুঝি? হোমস তখন পড়ে শোনালো, এই মাত্র একটা অবিশ্বাস্য আর কিম্ভূত কিমাকার অভিজ্ঞতা লাভ করলাম। আপনার পরামর্শ পাবো কি? স্কট ইকলিস, পোস্ট অফিস, চেরিং ক্রস। পুরুষ না মহিলা? পুরুষ তো বটেই। মহিলারা কখনোই রিপ্লাই প্যাড টেলিগ্রাম পাঠায় না, সশরীরে হাজির হয়। দেখা করবে তো? মাই ডিয়ার ওয়াটসন, তুমি তো জানো কর্নেল ক্যারুথার্সকে খাঁচায় পড়ার পর থেকে কিরকম একঘেয়েভাবে দিন কাটছে আমার এই মনটা হলো ছুটন্ত ইঞ্জিন, যে কাজের জন্য সৃষ্টি সেই কাজের মধ্যে না থাকলে নিজের মনেই ছুটতে ছুটতে ভেঙে চুরে একাকার হয়ে যায়। জীবন বড়ই মামুলি হয়ে দাঁড়িয়েছে। খবরের কাগজগুলোয় অপরাধ জীবাণুর চিহ্ন মাত্র নেই, হঠাৎ বড় বিশুদ্ধ হয়ে গিয়েছে সবকিছু। লক্ষ্য করো, অপরাধ দুনিয়া থেকে রোম্যান্স আর ঔদ্ধত্য যেন হঠাৎ চির বিদায় নিয়েছে। কাজেই যতই তুচ্ছ হোক না কেন, কোনো মামলায় পায়ে ঠেলতে আর রাজি নই। লিসেন, মক্কেল ভদ্রলোক এসে গেলেন বলে মনে হচ্ছে। সিঁড়ির ওপর হিসেবি পায়ের আওয়াজ শুনলাম। তারপরে হৃষ্টপুষ্ট দীর্ঘকায় এক ব্যক্তি ঘরে ঢুকলেন। গালপাট্টায় পাক ধরেছে, চেহারার মধ্যে অভিজাত্য মাখানো, ভারী মুখ আর জাঁকালো আচরণের মধ্যে ফুটে উঠেছে জীবনের ইতিহাস। গোড়ালি ঢাকা কাপড় থেকে আরম্ভ করে সোনার চশমা পর্যন্ত সর্বত্র লেখা একই কাহিনী। ভদ্রলোক গৌর খ্রিস্টান, গির্জা ভক্ত, সংরক্ষণশীল, গোঁড়া এবং আদর্শ নাগরিক, কিন্তু আশ্চর্য কোনো অভিজ্ঞতার আক্রমণে বেশ বিপর্যস্ত। মনের উপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে। চুল খাড়া, মুখ লাল, সাধারণ হাবভাব উত্তেজিত। ঘরে ঢুকেই ঝটপট শুরু করে দিলেন কাজের কথাবার্তা। রাগে ফুলতে ফুলতে বললেন, এই যে মিস্টার হোমস, জীবনে এরকম পরিস্থিতিতে পড়িনি। হ্যাঁ, অভিজ্ঞতাটা যেমন অস্বস্তিকর তেমনি আশ্চর্য। অত্যন্ত অন্যায়,
অত্যন্ত যাচ্ছে তাই। ছি ছি, এ কি উৎপাত বলুন তো, হ্যাঁ? আমি এর মানে জানতে চাই। মশাই আগে বসুন, তারপর বলুন প্রথমেই আমাকে স্মরণ করলেন কেন? আরে মশাই, এ কেস পুলিশের আওতায় আসে বলে মনে হয় না আমার। হ্যাঁ, সব ঘটনা শুনলে আপনিও বুঝবেন। এমনিও ফেলে রাখা যায় না, কিছু একটা করা দরকার। যদিও প্রাইভেট ডিটেকটিভদের ওপর বিন্দুমাত্র সহানুভূতি আমার নেই, কিন্তু আপনার নাম শোনার পর আইসি। আচ্ছা, এবার বলুন তো সঙ্গে সঙ্গে এলেন না কেন? কি বলতে চান? ঘড়ি দেখলো হোমস, বলল, এখন 2:15 1টা নাগাদ পাঠিয়েছিলেন টেলিগ্রাম, কিন্তু আপনার প্রসাধন আর পরিচ্ছদের অবস্থা দেখে একমাত্র অন্ধ ছাড়া প্রত্যেকেই বলবে ঘুম ভাঙার পর থেকেই ঝঞ্ঝাটে পড়েছেন আপনি। হাত দিয়ে অবিন্যস্ত চুল সমান করে নিয়ে না কামানো গালে হাত বোলালেন ভদ্রলোক। তারপর বললেন, রাইট ইউ আর মিস্টার হোমস, আপনি ঠিক বলেছেন। প্রসাধন পারিপাট্য নিয়ে ভাববার মতো মনের অবস্থা আমার ছিল না। আমি তখন ওই রকম একখানা বাড়ি থেকে বেরোতে পারলে বাঁচি। হ্যাঁ, তারপর থেকে আপনার কাছে আসা পর্যন্ত ক্রমাগত দৌড়চ্ছি। হ্যাঁ, নানান তত্ত্ব তল্লাশি নিয়ে ক্রমাগত দৌড়চ্ছি। হাউস এজেন্টের কাছে গিয়ে খোঁজ নিয়ে জেনেছি মিস্টার গার্সিয়াকে বাড়ি ভাড়া দেওয়াই আছে। উইস্টেরিয়া লজের ব্যাপারে কোনো রকম লটঘট নেই। দুঃখিত মিস্টার স্কট এক্লেস, আপনি দেখছি আমার বন্ধু ডক্টর ওয়াটসনের মতো উল্টোভাবে গল্প শুরু করেন। শেষের কাহিনী আগে বলে দেন। বড় বাজে অভ্যেস। ভাবনা চিন্তাগুলো আগে মনে মনে সাজিয়ে নিন, তারপর পর যেভাবে যা ঘটেছিল সব বলে যান। বলুন কেন চুল না আঁচড়ে, দাড়ি না কামিয়ে, বুট আর ওয়েস্টকোটের বোতাম পর্যন্ত ঠিকমতো না লাগিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে এসেছেন আমার পরামর্শ আর সাহায্য নিতে। মক্কেল ভদ্রলোক হতাশ মুখভঙ্গি করে তাকালেন নিজের বিপর্যস্ত চেহারার দিকে। বললেন, হ্যাঁ, তো কি করব বলুন, জীবনে এরকম ঝামেলায় তো পড়িনি। খুবই অদ্ভুত ব্যাপার, ভেরি স্ট্রেঞ্জ। আমি গোড়া থেকে বলছি, শুনুন। হ্যাঁ, শোনবার পর আপনি বুঝবেন যে এইভাবে আপনার সামনে কেন। ভদ্রলোকের কথা শেষ হলো না। বাইরে একটা হুড়মুড় আওয়াজ। মিসেস হাডসন হাওয়ার বেগে দরজা খুললেন এবং ঝড়ের মতন রঙ্গস্থলে হাঁট্টা গোট্টা 2 পুলিশ অফিসারের প্রবেশ। এদের একজনকে আমি চিনি, স্কটল্যান্ড ইয়ার্ডের ইন্সপেক্টর গ্রেগসন। অত্যুৎসাহী, সাহসী, কিন্তু বুদ্ধিমত্তার দোষ সীমিত। শার্লক হোমসের সঙ্গে সঙ্গী অফিসারের পরিচয় করিয়ে দিল গ্রেগসন। সারে কনস্টেবুলারির ইন্সপেক্টর বেলেস। তারপর বললে, মিস্টার হোমস, শিকারের পিছু নিয়ে ছুটে এসেছি এখানে। অতঃপর তার ডালকুত্তা চক্ষু নিবদ্ধ হল দর্শনার্থীর উপর। আপনার নাম মিস্টার জন স্কট এক্লিস, নিবাস লিয়ের পপহ্যাম হাউসে, কেমন? ইয়েস, অবশ্যই। সকাল থেকে আপনাকে ফলো করছি আমরা। টেলিগ্রামটা দেখে বুঝলেন যে এখানে এসেছেন উনি? ঠিক ধরেছেন। শেরিং ক্রস পোস্ট অফিসে গিয়ে খোঁজ খবর নিয়ে জানালাম যে আপনি কার দরজা মারিয়েছেন। তারপর সোজা চলে এলাম এখানে। না, কিন্তু ফলো করছেন কেন? হ্যাঁ, কি চান? আপনার জবানবন্দি। উইস্টেরিয়া লজ নিবাসী মিস্টার অ্যালয়সিয়াস গার্সিয়া কাল রাতে মারা গেছেন কিভাবে, সেই সম্পর্কে আপনার বক্তব্য শুনতে চাই। হোয়াট? মারা গেছেন? হ্যাঁ, মারা গেছেন। না, কিন্তু কিভাবে? অ্যাক্সিডেন্ট নাকি? খুন হয়েছেন। ও গড, কি সাংঘাতিক। আচ্ছা, আপনি কি তাহলে আমাকে সন্দেহ করছেন? হ্যাঁ, নিহত ব্যক্তির পকেটে আপনার লেখা চিঠি পাওয়া গেছে। আপনি লিখেছিলেন কাল রাতটা আপনি তার বাড়িতে থাকবেন। হ্যাঁ, লিখেছিলাম। আচ্ছা, লিখেছিলেন তাহলে। ফস করে বেরিয়ে পড়ল পুলিশ নন বই। বাধা দিল হোমস। গিভ মি আ সেকেন্ড গ্রেগসন, তুমি চাও সাদাসিধে একটা জবানবন্দি, কেমন? সেই সঙ্গে মিস্টার স্কট ইকলিসকে হুঁশিয়ারিও করে দিতে চাই, জবানবন্দি তার বিরুদ্ধে প্রয়োগ করা হতে পারে। তুমি ঘরে ঢোকার পর মুহূর্তে সব কথাই বলতে যাচ্ছিলেন মিস্টার ইকলিস। ওয়াটসন, একটু ব্র্যান্ডি আর সোডা দাও ওকে। মিস্টার ইকলিস এবার যা বলতে যাচ্ছিলেন, ঘরে যারা এসেছেন তাদের নিয়ে মাথা ঘামাবেন না। ঠিক যেভাবে শুরু করেছিলেন ওইভাবেই চালিয়ে যান। ফোঁত করে ব্র্যান্ডি সোজা গিলে নিলেন দর্শনার্থী।
রং ফিরে এলো মুখে। সন্দিগ্ধ চোখে ইন্সপেক্টরের নোট বইয়ের দিকে তাকিয়ে শুরু করলেন অসাধারণ জবানবন্দি। আমি আনম্যারিড, বিয়ে করিনি। মিশুকে বলে তার বন্ধু বান্ধব, এদের মধ্যে একটি ফ্যামিলির নাম মেলভিল। এককালে এদের ড্রিঙ্কসের কারবার ছিল, এখন রিটায়ার করেছে, তাকে কেনসিংটনের অ্যালবামারলে ম্যানশনে। তো কয়েক সপ্তাহ আগে এর বাড়িতেই টেবিলে আলাপ হলো একজন ইয়াং ম্যানের সঙ্গে, নাম তার গার্সিয়া। তো শুনলাম জন্মসূত্রে সে নাকি স্পেনের মানুষ, দূতাবাসের সঙ্গেও কীরকম একটা যোগসূত্র আছে। চমৎকার ইংরেজি বলে, ব্যবহার বড় মধুর, দেখতেও বড় মিষ্টি। মানে এমন অপূর্ব চেহারা জীবনে দেখিনি। বন্ধুত্ব নিবিড় হলো ইয়াং ম্যানের সঙ্গে, বেশ বেশ লাগতো গার্সিয়াকে। তো আমার লিয়ের বাড়িতে এলো, আলাপ যেদিন হলো সেদিনই। তারপর আমাকে নেমন্তন্ন করলো ওর বাড়ি উইস্টেরিয়া লজে দিন কয়েক কাটিয়ে আসার জন্য। বাড়িটা এশার আর অক্সশটের মাঝামাঝি জায়গায়। গতকাল সন্ধ্যায় এশার গেলাম কথা মতো। বাড়ির খবর আগেই শুনেছিলাম গার্সিয়ার মুখে। দেশওয়ালি একটি চাকরের সঙ্গে থাকে গার্সিয়া, খুব বিশ্বাসী লোক। গার্সিয়ার যাবতীয় কাজকর্ম সে করে, ইংরেজিটা বলে ভালো, সংসার ঠেলে নিজের হাতে। আর আর ওই এছাড়া আছে একজন পাচক, দেশে দেশে বেড়াতে গিয়ে পথে কুড়িয়ে পাওয়া বলতে পারেন। শিক্ষা দীক্ষা খুব একটা নেই, কিন্তু রাঁধে চমৎকার। হ্যাঁ, কথার ফাঁকেই জেনেছিলাম এসব। তো গার্সিয়া আরও বলেছিল সারের বুকে অদ্ভুত এই গেরস্থালির মধ্যে থাকতে হয় তাকে। গেরস্থালিটা যা শুনেছিলাম তার চাইতে যে ঢের বেশি অদ্ভুত, সেটা হাড়ে হাড়ে টের পেলাম পরে। এশারের মাইল দুয়েক দক্ষিণাঞ্চলে গাড়ি হাঁকিয়ে গেলাম আমি। মাঝারি সাইজের বাড়ি, রাস্তা থেকে বেশ ভেতরে। বাড়িটার সামনের পথটার দুপাশে উঁচু উঁচু চির সবুজ গাছের সারি। বেশ সেকেলে বাড়ি, জরাজীর্ণ অবস্থা, মেরামত হয়নি অনেক দিন। ঘাস চাওয়া পথ মাড়িয়ে ঘোড়ার গাড়ি এসে দাঁড়ালো ছ্যাতলা পড়া রোদ আর বৃষ্টিতে বিবর্ণ দরজার সামনে। গার্সিয়া নিজে দরজা খুলে বেশ খাতির করে আমাকে নিয়ে গেল ভেতরে। মালপত্র বয়ে নিয়ে গেল চাকরটা। দেখলুম কিরকম যেন মিয়ে পড়া, বিমর্ষ চেহারা তার। গার্সিয়া আগে দেখালো আমার শোবার ঘর। পুরো বাড়িটাই যেন বুকের ওপর চেপে বসে, মন যেন দমে যায়। খেতে বসে গার্সিয়া সমানে বকে চললেও লক্ষ্য করলাম কথার মধ্যে সঙ্গতি নেই, ঝাপসা, আবল তাবল বকুনির মাথামুন্ডু কিছুই বুঝতে পারলাম না। এক নাগাড়ে টেবিলে আঙুলের টরে টক্কা বাদ্যি বাজিয়ে, কখনো নখ কামড়ে, নানা রকমভাবে গার্সিয়া বুঝিয়ে দিল যে ভেতরে ভেতরে ও যেন দারুণ ঘাবড়ে গিয়েছে। খাবার টাবারও খুব ভালো রান্না হয়নি, পরিবেশনের মধ্যেও খুঁত রয়েছে। বিষণ্ণ আর কাঠখোট্টা চাকরটা হাজির থাকায় খাওয়ার আনন্দটাও যেন মাঠে মারা গেল। বেশ কয়েকবার ভাবলাম ছুতোনাতা করে সরে পড়ি, ফিরে যাই লিতে। আপনারা দুজনে যে ব্যাপারে তদন্ত করতে নেমেছেন, একটা ঘটনা শুনলে সে ব্যাপারে কিছুটা আলোকপাত ঘটতে পারে। তখন অবশ্য এ নিয়ে একদম ভাবিনি। তো যাই হোক, খাওয়া যখন শেষ হতে চলেছে একটা চিরকুট এনে দিলে চাকরটা। লক্ষ্য করলাম চিরকুটটা পড়েই যেন আগের চাইতে উন্মনা আর বিচিত্র হয়ে গেল গার্সিয়া। এতক্ষণ জোর করে কথা বলে অতিথি আপ্যায়নের চেষ্টা করছিল, চিরকুট পাওয়ার পর সে চেষ্টাও আর করল না। একটার পর একটা সিগারেট টানতে টানতে গুম হয়ে বসে রইল। চিরকুটে কি লেখা আছে সে সম্পর্কেও কিছু বলল না। 11টা নাগাদ হাঁপ ছেড়ে বাঁচলাম শোবার ঘরে গিয়ে। কিছুক্ষণ পর দরজায় এসে দাঁড়ালো গার্সিয়া। ঘর তখন অন্ধকার। জিজ্ঞেস করলো আমি ঘন্টা বাজিয়ে চাকরকে তলব করেছি কিনা। বললাম করিনি। এত রাতে বিরক্ত করার জন্য ক্ষমা চাইল গার্সিয়া। তো ওর মুখেই জানলাম যে রাত কম হয়নি, প্রায় 1টা। এরপরই ঘুমিয়ে পড়লাম, আর এক ঘুমেই রাত কাবার। এবার আসছি আমার কাহিনীর সবচেয়ে অদ্ভুত জায়গায়। ঘুম যখন ভাঙল, রোদ তখন বেশ চড়চড়ে।
ঘড়ি দেখলাম প্রায় 9টা বাজে। বলে রেখেছিলাম 8টায় যেন তুলে দেওয়া হয় আমাকে। ডাকেনি দেখে অবাক হলাম। ঘন্টা বাজিয়ে ডাকলাম চাকরকে, সাড়া পেলাম না। কি ব্যাপার, ঘন্টা বিগড়েনি তো? ধরফর করে কোনো মতে জামা কাপড় পরে নিচে গিয়ে হুড়মুড় করে নিচে নেমে এলাম গরম জল চাইতে। না, কাক পক্ষীকেও দেখতে পেলাম না। ডাকাডাকি করলাম হল ঘরে গিয়ে, কেউ জবাব দিল না। ঘরে ঘরে দৌড়লাম, ফাঁকা, সব ঘরই ফাঁকা। আগের রাত্রে গার্সিয়া দেখিয়েছেন তিনি কোন ঘরে শোন। সেই ঘরে গিয়ে পাল্লা খুলে ঢুকলাম ভেতরে। ঘর খালি, বিছানায় কেউ শোয়নি, চাদর নিভাঁজ। চাকর বাকর সমেত গৃহস্বামীও সটকেছে বুঝলাম। এক রাতেই অদৃশ্য হয়ে গিয়েছে পরদেশি রাঁধুনি, বিদেশি চাকর এবং ভিনদেশি গৃহস্বামী। উইস্টেরিয়া লজে এরপর আর কেউ থাকে? পাগল! সো যে অবস্থাতে ছিলাম তেমনভাবেই লজ থেকে বেরিয়ে এসেছি যত দ্রুত সম্ভব। হ্যাঁ, এই হলো ব্যাপার। আপনার অভিজ্ঞতা নিঃসন্দেহে তুলনাবিহীন। এবার বলুন, তারপর কি করলেন? না না, করার আর কি আছে। রেগে একেবারে টং হলাম। প্রথমে ভাবলাম নিশ্চয়ই গাড়োয়ানি ইয়ার্কি করা হচ্ছে আমার সঙ্গে। ব্যাগে জিনিসপত্র গুছিয়ে নিয়ে ওই যে বললাম, তৎক্ষণাৎ বেরিয়ে পড়লাম এশারের দিকে। এ অঞ্চলের সবচেয়ে বড় ল্যান্ড এজেন্ট অ্যালেন ব্রাদার্সের অফিসে গিয়ে খোঁজ নিয়ে জানলাম বাড়িটা তাদের কাছ থেকেই ভাড়া নেওয়া হয়েছে। তখন মনে হলো যে এত কাণ্ড নিশ্চয়ই আমাকে বোকা বানানোর জন্য করা হয়নি। আসলে ভাড়া না দিয়ে পালিয়েছে গার্সিয়া। মার্চের প্রায় শেষ কয়েকটা দিনের ভাড়া তো মেরে দেওয়া গেল, কিন্তু সেগুড়েও বালি পড়ল যখন শুনলাম ভাড়া নাকি আগেই মিটিয়ে দেওয়া হয়েছে। শহরে ফিরে এসে গেলাম স্পেনের দূতাবাসে। গার্সিয়াকে কেউ চেনে না সেখানে। গেলাম মেলভিলের বাড়িতে, কিন্তু দেখলাম আমার চাইতেও সে কম খবর রাখে গার্সিয়া সম্পর্কে। সব শেষে আপনার কাছ থেকে টেলিগ্রামের খবর পেয়ে শটান চলে এলাম এখানে পরামর্শ নেওয়ার জন্য। কিন্তু এখন ইন্সপেক্টরদের মুখে শুনছি সাংঘাতিক কাণ্ড ঘটেছে উইস্টেরিয়া লজে। দেখুন, যা বললাম তা সত্যি, এছাড়া আর কোনো খবরই আমি অন্তত রাখি না। হ্যাঁ, কিন্তু পুলিশকে সব রকমভাবে আমি সাহায্য করতে চাই। মিস্টার এক্লিস, আপনি যা বললেন তার সবই প্রায় ঘটনার সঙ্গে মিলে যাচ্ছে। যেমন ধরুন, ওই চিরকুটখানা খাবার টেবিলে যা হাজির করেছিল, তারপর কি গতি হয়েছিল চিরকুটটার লক্ষ্য করেছিলেন কি? দলা পাকিয়ে তো সেটা আগুনে ছুঁড়ে ফেলে দিয়েছিল গার্সিয়া। মিস্টার বেনেস, কি মনে হয় আপনার? মিস্টার বেনেস মৃদুমন্দ হাসল। পকেট থেকে বার করল একটা দলা পাকানো বিবর্ণ কাগজ। ভদ্রলোকের মোটা সোটা লালচে ফুলো মুখের চামড়ার ভাঁজে ঢাকা অত্যুজ্জ্বল অসাধারণ চক্ষু সত্যি নজর কাড়বার মতন। বলল, ওয়েল মিস্টার হোমস, গাছে একটু বেশি জোরে ছুঁড়েছিল চিরকুটটা। চুল্লি টোপকে গিয়ে ওটা পড়েছিল পেছনে। না পড়া অবস্থায় কুড়িয়ে পেয়েছি আমি। এরকম একটা কাগজ যখন খুঁজে পেয়েছেন, তখন কি ধরে নিতে পারি পুরো বাড়িটাই খুঁজেছেন তন্ন তন্ন করে? ইয়েস স্যার, আমার কাজের ধারাই সেরকম মিস্টার হোমস। মিস্টার গ্রেগসন, পড়ব? ঘাড় নেড়ে সাঁই দিলেন লন্ডন ইন্সপেক্টর। কাগজটা সাধারণ ক্রিম লেড পেপার, জলছাপ নেই। একটা কাগজের 4 ভাগের 1 ভাগ, ছোট কাঁচি দিয়ে কাটা কাগজ। 3 ভাঁজ করে লাল গালা দিয়ে শিলমোহর করে একটা চ্যাপটা ডিমের মতন জিনিস দিয়ে তাড়াহুড়ো করে চাপা হয়েছে। ঠিকানাটা উইস্টেরিয়া লজের মিস্টার গালিসন নামে। চিঠির বয়ান, আমাদের নিজেদের রং সবুজ আর সাদা। সবুজ খোলা, সাদা বন্ধ। মূল সিঁড়ি, প্রথম বারান্দা, ডাইনে 7ম, সবুজ উলের আচ্ছাদন। তাড়াতাড়ি, ডি। হাতের লেখা মেয়েলি, সরু মুখ কলমে লেখা, কিন্তু ঠিকানাটা হয় অন্য কলমে না হয় অন্য কারোর হাতে লেখা। বেশ মোটা বলিষ্ঠ লেখা। চিরকুটে চোখ বুলিয়ে হোমস বলল, সত্যিই আশ্চর্য চিঠি। খুঁটিয়ে দেখার জন্য আপনাকে ধন্যবাদ।
মিস্টার বেনাস ছোটখাটো দু একটা ব্যাপার এর সঙ্গে জুড়ে দিতে চাই। ডিশের মতো জিনিসটা হলো শার্টের কাফ লিঙ্ক, শিলমোহর করা হয়েছে তাই দিয়ে। কাঁচিটা নখ কাটা কাঁচি, দুবার কাঁচি মারা হয়েছে, প্রতিবার দুইবারেই দেখুন একইভাবে বেঁকে বেঁকে পড়েছে কাঁচির ফালা। ভেবেছিলাম সব খবর বার করতে পেরেছি চিঠির বয়ান সম্বন্ধে, কিন্তু এখন তো দেখছি যে তিমিরে ছিলাম সেই তিমিরেই। শুধু বুঝছি এর মধ্যে একটা চক্রান্ত আছে, আর সব কিছুর মূলে আছে একজন স্ত্রী লোক। হ্যাঁ, কিন্তু মিস্টার গার্সিয়ার কি হলো তা কিন্তু এখনো শুনলাম না। বাড়ি থেকে প্রায় 1 মাইল দূরে অক্সশট কমনে মৃত অবস্থায় পাওয়া গেছে মিস্টার গার্সিয়াকে। ভারী বালির বস্তা বা এ জাতীয় কোনো জিনিস দিয়ে মেরে তার খুলি ভেঙে একেবারে পিণ্ডি চটকে দেওয়া হয়েছে। জায়গাটা নির্জন, সিকি মাইলের মধ্যে কোনো বাড়ি নেই। প্রথমে মাথায় মারা হয়েছিল পেছন থেকে, মারা যাওয়ার পর অনেকক্ষণ ধরে থেঁতো করা হয়েছে মাথাটা। বড় ভয়ঙ্কর আক্রমণ। কারো পায়ের ছাপ বা আততায়ীদের কোনো সূত্র পাওয়া যায় উদ্দেশ্যটা ডাকাতি নয় তো? না না না, ডাকাতির কোনো চেষ্টা তো দেখা যায়নি। না দেখুন, কিন্তু আমার সঙ্গে গার্সিয়ার মৃত্যুর কি সম্পর্ক বলুন? মানে আই নো নাথিং, কিছুই তো আমি জানি না। এর মধ্যে আবার আমাকে জড়াচ্ছেন কেন? খুব সহজ কারণে। নিহত ব্যক্তির কি নাম এবং কোন বাড়িতে থাকে তা জানা গেছে একটি খামে লেখা নাম ঠিকানা থেকে। চিঠিখানা লিখেছিলেন আপনি, পাওয়া গেছে তাও পকেটে। ঠিকানা অনুযায়ী 9টার পর উস্টেরিয়া লজে পৌঁছে আপনার টিকি দেখতে না পেয়ে মিস্টার গ্রেগসনকে টেলিগ্রাম করে দিলাম যেন লন্ডনে আপনাকে খোঁজ করা হয়। তারপর খানা তল্লাশি শুরু করলাম অস্ট্রেলিয়া লজে। শেষকালে এলাম শহরে, দেখা করলাম মিস্টার গ্রেগসনের সঙ্গে এবং হাজির হলাম এখানে। এবার কর্তব্য করা যাক। মিস্টার ইকলিস, আপনি থানায় গিয়ে এজাহার দেবেন। চলুন। অবভিয়াসলি, নিশ্চয়ই যাব। মিস্টার হোমস, আপনি কিন্তু এর পেছনে লেগে থাকুন, রহস্য ফাঁস করুন, আপনাকে আমি ছাড়ছি না। আচ্ছা মিস্টার বেনাস, আপনার সঙ্গে আমি তদন্ত চালিয়ে গেলে আপনি আপত্তি করবেন না তো? নট এট অল স্যার, বরং সম্মানিত বোধ করব। ঠিক কোন সময়ে গার্সিয়া মারা গেছে জানতে পেরেছেন? কোন সূত্র? রাত 1টা থেকে ছিল ওখানে, বৃষ্টি হয়েছিল 1টা নাগাদ, কিন্তু মারা গেছে বৃষ্টির আগে। বাট ইট ইজ কোয়াইট ইম্পসিবল, অসম্ভব মিস্টার বেনিজ। গার্সিয়ার গলা আমি চিনি, দিব্যি গেলে বলতে পারি ঠিক ওই সময়ে শোয়ার ঘরে মুখ বাড়িয়ে কথা বলে গেছে ও। খুবই আশ্চর্য ব্যাপার, সন্দেহ নেই, কিন্তু অসম্ভব নয়। সূত্র হাতে এসেছে মনে হচ্ছে। কেসটা চমকপ্রদ, কিন্তু মোটেই জটিল নয়। তবে সব তথ্য না জানা পর্যন্ত মুখ খোলা সমীচীন হবে না। ভালো কথা মিস্টার বেনাস, বাড়ি তল্লাশ করে এই চিরকুট ছাড়া আর কিছু পেয়েছেন? তা পেয়েছি। আশ্চর্য কয়েকটা জিনিস চোখে পড়েছে। এই থানার কাজ শেষ করে আপনাকে নিয়ে গিয়ে চাক্ষুষ দেখাবো। ঘন্টা বাজিয়ে মিসেস হাডসনকে ডেকে একটা টেলিগ্রাম পাঠাতে বলল হোমস। রিপ্লাই পেড টেলিগ্রাম। 2 ইন্সপেক্টরকে নিয়ে মিস্টার ইকলিস গেলেন থানায়। চুপ করে বসে আছে দুজনে। হোমস চিন্তাবিষ্ট, ভুঁড়ো কুচকে নেবে এসেছে সূচি তীক্ষ্ণ চোখের উপরে, মাথা ঝুঁকে পড়েছে সামনে, ধূমপান করছে অনর্গল। হঠাৎ আমার দিকে ফিরে হোমস বলল, ওয়াটসন, কি বুঝলে? কিছুই না। স্কট ইকলিস জানি ভেবাচাকা খেয়েছেন, আমার কাছে এখনো তা রহস্যবৃত্ত। কিন্তু খুনটা তো আর অস্পষ্ট নয়। নিহত ব্যক্তির লোকজন পালিয়েছে যখন, বুঝতে হবে খুনের সঙ্গেও তারা জড়িয়ে পড়েছে। পালিয়েছে পুলিশের ভয়ে। কিন্তু ভাইয়া, মনিবকে খুন করার জন্য তো যে কোনো একটা রাত নির্বাচন করলেই হতো। বাড়িতে যেদিন অতিথি হাজির ঠিক সেই দিনই খুন না করলে কি চলতো না? তাহলে পালালো কেন? তাও তো বটে, পালালো কেন? এটা যেমন একটা বিরাট ঘটনা, ঠিক তেমনই আর একটা বিরাট ঘটনা হলো মিস্টার স্কট ইকলিসের আশ্চর্য অভিজ্ঞতা। এই 2 ঘটনার যোগসূত্র হিসেবে যদি বিচিত্র ওই চিরকুটকে ধরে নিতে পারি, তাহলে কিন্তু সমাধানে পৌঁছতে বেশি দেরি নাও হতে পারে।
বুঝলাম, কিন্তু তোমার আন্দাজি যোগসূত্রটা কি তা বলবে তো? ওয়াটসন, গারোয়ানি আর কি সম্ভাবনা বাদ দিতে পারো। জলজান্ত একটা মানুষ খুন হয়েছে অত্যন্ত নৃশংসভাবে, এবং উইস্টেরিয়া লজে মিস্টার স্কট ইকলিসকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাওয়ার সঙ্গে তার একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? বেশ, পাটে পাটে ভাঁজ খোলা যাক। প্রথমে দেখা যাচ্ছে স্পেনের এই ছোকরা হঠাৎ দারুণ ভাব জমিয়ে ফেলল ইংল্যান্ডে এক জমাটি ভদ্রলোকের সঙ্গে। আলাপ জমানোর ব্যাপারে আগ্রহী হয়েছে গার্সিয়া নিজে। যেদিন প্রথম পরিচয় সেই দিনই লন্ডনের অপর প্রান্তে গিয়েছে ইকলিসের বাড়িতে। দুদিন যেতে না যেতেই নেমন্তন্ন করে নিয়ে গেছে নিজের বাড়িতে। কিন্তু কেন? কি এমন আকর্ষণ আছে মিস্টার স্কট ইকলিসের মধ্যে? ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তা, সেরকম কিছুই তো নেই। তা সত্ত্বেও লন্ডন শহরের এত লোকের মধ্যে থেকে স্কট ইকলিসকে পছন্দ করেছে গার্সিয়া নিজের উদ্দেশ্য সাধনের জন্য। কি গুণ দেখে জানো? মিস্টার স্কট ইকলিস হলেন একজন খাঁটি মানি ইংরেজ, যা শোনা মাত্র বিশ্বাস করবে যে কোনো ইংরেজ। দেখলে না, ভদ্রলোকের আশ্চর্য কাহিনী নিয়ে বিন্দু মাত্র অবিশ্বাস প্রকাশ করল না দুই দুদে পুলিশ অফিসার। কিন্তু বাড়িতে নিয়ে গেলে কেন? কি দেখাতে? যা দেখতে নিয়ে গিয়েছিল তার দেখানো হয়নি, সব ভণ্ডুল হয়ে গেছে। আমার বিশ্বাস তাই। অন্যত্র স্থিতি মানে অ্যালিবাইয়ের সাক্ষী হিসেবে নিশ্চয়ই? আরে ভায়া, ঠিক ধরে ফেললে দেখছি। তর্কের খাতিরে ধরে নিচ্ছি উইস্টেরিয়া লজের প্রত্যেকেই একই চক্রান্তের চক্রী। মিস্টার ইকলিস মনে করেছেন 11টায় শুতে গেলেন, আসলে গেছেন তার অনেক আগে। চালাকি করে ঘড়ির কাঁটা ঘুরিয়ে তাকে দেখানো হয়েছে 11টা। তারপর গার্সিয়া গিয়ে অন্ধকারে তাকে বলেছে রাত 1টা বাজে। সে আসলে গেছে 12টা নাগাদ, অর্থাৎ 12টায় বেরিয়ে 1টার মধ্যে ফিরে আসতো গার্সিয়া। কোর্টে গিয়ে হলপ করে বলতেন মিস্টার ইকলিস। গার্সিয়ার কণ্ঠস্বর শুনেছেন তিনি 1টা নাগাদ। সবাই তা বিশ্বাস করত। কিন্তু বাড়ির সবাই হাওয়া হয়ে গেল কেন? সব ঘটনা না জানা পর্যন্ত ফট করে কিছু বলতে চাই না। চিরকুটের বয়ান সম্বন্ধে কি বলবে? কি ছিল চিঠিতে? আমাদের নিজেদের রং সবুজ আর সাদা। কথাগুলো রেসের কথা মনে করিয়ে দেয় নাকি? সবুজ খোলা সাদা বন্ধ নিশ্চয়ই একটা সংকেত। মূল সিঁড়ি, প্রথম বারান্দা, ডাইনে সপ্তম, সবুজ উলের আচ্ছাদন, অর্থাৎ বিশেষ একটা কাজের দায়িত্ব। সবকিছুর মূলে শেষ পর্যন্ত দেখব হয়তো ঈর্ষা কাতর কোনো ব্যক্তিকে। খুবই বিপজ্জনক কাজের দায়িত্ব, নইলে তাড়াতাড়ি শব্দটা লিখত না। ডি হলো সেই ব্যক্তি যে এই নিশানা দিচ্ছে। ডি নামে হয়তো ডলোরেস, স্পেনে খুব চালু না। লোকটাও তো স্প্যানিয়ার্ড। হ্যাঁ, বলেছ ভালো, কিন্তু ভায়া মোটেই ঠিক নয়। কেননা একজন স্প্যানিয়ার্ড যখন আর একজন স্প্যানিয়ার্ডকে চিঠি লেখে, স্পেনের ভাষাতেই লেখে, ইংরেজিতে লেখে না। চিঠি যে লিখেছে নিঃসন্দেহে সে ইংরেজ। ধৈর্য ধরো বন্ধু, ইন্সপেক্টর কি খবর আনেন দেখা যাক। ইন্সপেক্টর এসে পৌঁছানোর আগেই এলো হোমসের টেলিগ্রামের জবাব। পরবার পর নোট বইয়ে রাখতে গিয়ে আমার সাগ্রহ মুখচ্ছবি দেখে হেসে ফেলল হোমস। টোকা মেরে সেটা এগিয়ে দিল আমার দিকে। তুলে নিলাম তার বার্তা। দেখলাম সারি সারি অনেকগুলো অভিজাত নাম আর ঠিকানা। লর্ড হ্যারিংবি, ডক্টর ডিঙ্গল, স্যার জর্জ ফলিয়েট, অক্সফোর্ড টাওয়ার্স, মিস্টার হাইনিস, জেপি, পার্ডে প্লেস, মিস্টার জেমস বেকার্স উইলিয়াম, ফোর্ট ওল্ড হল, মিস্টার হেন্ডারসন, হাই গেবল, রেভারেন্ড জোসুয়া স্টোন, নেদার ওয়াল্টার স্লিং। হোমস বললে, তদন্তক্ষেত্র বেশ সংকীর্ণ হয়ে এলো হে। আশা করি বেনেস ওর সাজানো মন নিয়ে ঠিক এই প্ল্যান অনুসারে তদন্ত চালাচ্ছে। স্পষ্ট বুঝলাম না। ভায়া, চিরকুট পাঠিয়ে কোনো একটা কাজের জন্য বা দেখা করার জন্য ডেকে পাঠানো হয়েছিল, এটা তো বোঝা গেল। তাই যদি হয় তাহলে গার্সিয়াকে কোনো একটা বাড়ির মূল সিঁড়ি বেয়ে উঠে, বারান্দা বেয়ে উঠে ডান দিকের সপ্তম দরজায় ঢুকতে হতো। অর্থাৎ বাড়িখানা বেশ বড় আর অক্সফোর্ড থেকে 2-1 মাইলের মধ্যেই। কেননা ওই দিকেই হাঁটছিল গার্সিয়া এবং তাকে অ্যালিবি রক্ষার্থে 1 ঘন্টা মানে 1টার মধ্যে ফিরে আসতে হতো উইস্টেরিয়া লজে।
অক্সশটের কাছাকাছি পেল্লায় বাড়ির সংখ্যায় খুব বেশি নেই। আশা করি মিস্টার একলিস বর্ণিত ল্যান্ড এজেন্টের শরণাপন্ন হলাম এবং ফিরতি টেলিগ্রামে পেলাম এই লিস্ট। ছটা নাগাদ আমরা পৌঁছে গেলাম এসআরএস স্যার গ্রামে, সঙ্গে ইন্সপেক্টর বেনাস। রাত কাটানোর সরঞ্জাম সঙ্গে নিয়েই এসেছিলাম। সরাইখানায় সেসব রেখে বেনেসকে নিয়ে রওনা হলাম উইস্টেরিয়া লজ অভিমুখে। তখন বৃষ্টি পড়ছে, জোরে হাওয়া দিচ্ছে। মার্চের কনকনে ঠান্ডা রাতে চোখে মুখে সুচিতীক্ষ্ণ বৃষ্টির ঝাপটা সইতে সইতে অগ্রসর হলাম এক বিগয়ান্তক পরিণতির দিকে। মাইল দুয়েক হেঁটে পৌঁছালাম স্লেট রঙে আকাশের পটভূমিকায় পিচের মতন কালো একটা বিমর্ষ বাড়ির সামনে। কাঠের ফটক থেকে গাড়ি যাওয়ার রাস্তা দুপাশে চেস্টনাট গাছের সারি। দরজার বাঁ দিক থেকে একটা জানলা থেকে ম্যারম্যারে আলো পড়েছে বাইরে। একজন কনস্টেবল মোতায়েন রেখেছি এই বাড়িতে বলে বেনেস শাঁড়শির কাঁচে আঙুল ঠুকলো ঠকঠক করে। কুয়াশার ঝাপসা কাচের মধ্যে দিয়ে অস্পষ্টভাবে দেখতে পেলাম ঠক ঠক আওয়াজ শুনেই আর্ত চিৎকার করে চেয়ার ছেড়ে তরাক করে লাফিয়ে উঠলেন একজন কনস্টেবল। প্রায় সঙ্গে সঙ্গে খুলে গেল দরজা। ঠক ঠক করে কাঁপছে লোকটা, মুখ সাদা হয়ে গিয়েছে বিষম ভয়, হাতের মোমবাতি পর্যন্ত স্থির নেই। তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করলেন বেনেস। এ কি ওয়াল্টার্স, ব্যাপার কি? রুমাল বার করে কপাল মুছল ওয়াল্টার। স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, তাই বলুন, আপনারা এসেছেন। আমার নার্ভ আর সইতে পারছিল না স্যার। ও, তোমার শরীরে নার্ভ আছে? জানা ছিল না তো। কিরকম কিরকম খা করছে দেখছেন বাড়িটা, তার উপরে রান্নাঘরে ওইসব অদ্ভুত জিনিস, কোথাও কোনো শব্দ নেই। এমন সময় শাঁসিতে টক টক আওয়াজ শুনে ভাবলাম, ওই রে, আবার বুঝে এসেছে। কে এসেছে? পিশাচ জানলা এসে দাঁড়িয়েছিল। কখন? ঘন্টা দুয়েক আগে। দিনের আলো তখন কমে এসেছে। চেয়ারে বসে বই পড়ছি, হঠাৎ চোখ তুললাম। কেন তুললাম তা বলতে পারবো না স্যার। দেখলাম নিচের শার্টটিতে মুখ চেপে ধরে পিশাচে তাকিয়ে আছে আমার দিকে। সে কি মুখ স্যার, স্বপ্নে দেখলেও আতকে উঠবো এমন মুখ। ছি 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 ওয়াল্টার্স, তুমি না পুলিশ কনস্টেবল? জানি স্যার, জানি, কিন্তু ভয়ে ভয়ে আমার দাঁত ছেড়ে গিয়েছে। মুখটা স্যার কালো নয়, সাদা নয়, দুনিয়ারে কোনো রং দিয়েই যেন তৈরি নয়। কাদায় দুধ গুলে দিলে যেমনটা হয় অনেকটা সেই রকম সাইজে, আপনার মুখের দুগুণ। চোখ দুটো ভাঁটার মতো ঘুরছে, দুপাটি দাঁত হিংস্র জানোয়ারের মতো ঝকঝকে, খিদের চোটে যেন টস টস করে লাল ঝরছে জিভ দিয়ে। স্যার, কি বিভৎস সেই মুখ! সে মুখ দেখে আঙুল পর্যন্ত নাড়াতে পারিনি আমি। চেয়েছিলাম ফ্যাল ফ্যাল করে। তারপর তারপর সাত করে মুখটা সরে যেতেই ঝড়ের মতো বেরিয়ে এলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। ঝোপ পর্যন্ত খুঁজলাম, কিন্তু কিন্তু কারোর টিকি দেখলাম না। ভাগ্যে ভালো বেটা পালিয়েছে। দেখো ওয়াল্টার্স, তোমার রেকর্ড ভালো বলেই তোমার নামের পাশে ঢেঁড়া দিলাম না বটে, অন্য কেউ হলে ছাড়তাম না। লজ্জা করে না তোমার? হ্যাঁ, পিশাচ বলে ভয় পেয়ে একজনকে ধরতে না পারার জন্যে ভাগ্য ভালো বলে আস্ফালন করছো। মিথ্যে ভয় পেয়েছো না সত্যি কিছু দেখেছো? তার ফয়সালা এখনই হয়ে যাবে। পকেট ল্যান্টার্ন জ্বালিয়ে নিয়ে বলল হোমস। ঘাসের চাপড়ার উপরে জুতোর ছাপ দেখে বলল, 12 নম্বর জুতো দেখছি। দানব বললেই চলে লোকটাকে। কিন্তু সে গেল কোথায় স্যার? ঝোপঝাড় ডিঙিয়ে রাস্তায় শটকানা দিয়েছে মনে হচ্ছে। চুলোই যাকছে, কাজের কথায় আসো। কমন মিস্টার হোমস, বাড়ি দেখবেন, চলুন। শোবার ঘর বসবার ঘরে তন্ন তন্ন করে সার্চ করা হয়েছে দেখলাম। এই বাড়িতে যারা ছিল সঙ্গে তারা খুব বেশি মালপত্র আনেনি। মার্কস অ্যান্ড কোং, হাই হলবার্ন, মার্কামারা কতগুলো জামা কাপড় দেখে টেলিগ্রাম করা হয়েছিল মার্কস অ্যান্ড কোংকে। তারা বলেছে খদ্দেরের হাঁড়ির খবর তারা রাখে না, তবে টাকা কড়ি পেতে বেগ পেতে হয়নি মোটেই। খান দুয়েক স্প্যানিশ বই, নোবেল, কয়েকটা তামাক খাওয়ার পাইপ, একটা সেকেলে পিন ফায়ার পিস্তল আর একটা কিটার, এইসব ফেলে পালিয়েছে বাড়ির লোকজন। এর মধ্যে কিছু নেই মিস্টার হোমস। মোমবাতি হাতে এক ঘর থেকে আরেক ঘরে যেতে যেতে বললেন বেনেস। চলুন চলুন, এবার রান্নাঘরে যাওয়া যাক।
রান্নাঘরটা বাড়ির একদম পেছনের দিকে, কড়িকাঠ খুব উঁচু, বিমর্ষ চেহারা, এক কোণে একরাশ খড়, পাচক মশাইয়ের সেবার জায়গা বোধ হয়। টেবিলে এঁটো বাসনের কাঁড়ি। এইদিকে দেখুন মিস্টার হোমস, কি বুঝছেন? মোমবাতি তুলে ধরে বাসনের আলমারির পেছনে একটা অত্যন্ত বিচিত্র বস্তু দেখালো বেনেস। বস্তুটা শুকিয়ে কুঁচকে এমনভাবে গুটিয়ে গেছে যে আসলে কি তা বোঝা মুশকিল। কালচে চামড়ার মতন, অনেকটা বামন চেহারার কোনো মানুষের মতন। প্রথমে মনে হলো নিগ্র শিশুকে মমি করে রাখা হয়েছে। তারপর মনে হলো পুরাকালের বিকৃত কোনো বাঁদর হলেও হতে পারে। শেষকালে হাল ছেড়ে দিলাম। জানোয়ার না মানুষও ধরতে পারলাম না। জিনিসটা দাঁড়িয়ে আছে খাড়াভাবে এবং শাঁখের এক জোড়া মালা ঝুলছে কোমরের কাছে। পৈশাচিক সেই প্রতীকের দিকে তাকিয়ে মাথা নাড়তে নাড়তে বিড়বিড় করে হোমস বলল, ইন্টারেস্টিং জিনিস দেখছি। আর কিছু আছে? বাসনধর চৌবাচ্চার কাছে মোমবাতি হাতে গেল বেনেস। দেখলাম একটা বিরাট সাদা পাখিকে নৃশংসভাবে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে রাখা হয়েছে। তার মধ্যে রাশি রাশি পালক ছড়িয়ে আছে। ছিন্ন মস্তকে লেগে আছে ঝুঁটি। ঝুঁটিটা দেখে হোমস বলল, সাদা মোরগ, খুবই ইন্টারেস্টিং, খুবই অদ্ভুত ব্যাপার। কিন্তু এর চাইতে নারকীয় বস্তুগুলো সবশেষে দেখানোর জন্য এতক্ষণ চুপ করেছিল বেনেস। এবার চৌবাচ্চার তলার থেকে টেনে বার করল এক গামলা রক্ত। মাংস কাটা টেবিল থেকে আর একটা বারকোষ এনে দেখালো স্তূপাকার একরাশ পোড়ো হাড়। বলল, কাউকে খুন করে পোড়ানো হয়েছিল এই সন্দেহ করে সমস্ত বাড়ি আমরা সার্চ করেছি। সকালবেলা ডাক্তার এসে বলে গেলেন হাড় আর রক্ত মানুষের নয়। কিন্তু ইন্সপেক্টর, অভিনন্দন রইল খুঁটিয়ে তদন্ত করার জন্য। আপনার ক্ষমতার উপযুক্ত সুযোগ অবশ্য এই অঞ্চলে কম, তাই না? তা যা বলেছেন মিস্টার হোমস, পাড়া গাঁ তো, ভালো কেসের অভাবে উপসে দিন কাটে। এ ধরনের সুযোগ 9 মাসে 6 মাসে একটা আধটা আসে। হাড় দেখে কি বুঝলেন? ছাগল ছানা নয়, মেষ শাবক। আচ্ছা, সাদা মোরগ দেখে কি বুঝলেন? অদ্ভুত মিস্টার বেনেস, সত্যিই বড় অদ্ভুত, অদ্বিতীয়ও বলতে পারেন। যা বলেছেন। অদ্ভুত কতগুলো মানুষ ঘাঁটি গেড়েছিল এই বাড়িতে, সৃষ্টি ছাড়া তাদের চালচলন। তাদের একজন অক্কা পেয়েছে। কে মারল তাকে? সঙ্গীরা? তাই যদি হয় তা পালিয়ে তারা পার পাবে না। সবকটা বন্দরে পুলিশ নজর রেখেছে। তবে কি জানেন মিস্টার হোমস, আমার নিজের মত একদম অন্য, একেবারে আলাদা। তার মানে মনে মনে একটা থিওরি খাড়া করেছেন? তা করেছি, কাজও করব সেই থিওরি অনুসারে। একাই করব, আপনার সাহায্য নেব না। লোকে জানবে যা করেছি নিজেই করেছি, আপনার সাহায্য নিইনি। বেশ, তো তাই হবে কোন। আপনি আপনার লাইনে চলুন, আমি চলি আমার লাইনে। তবে দরকার হলেই আমার তদন্ত ফল গ্রহণ করতে পারেন। আপাতত এই বাড়িতে আর কিছু দেখার আছে বলে মনে হয় না। বিদায়, কপাল খুলে যাক আপনার। চলে এসো ওয়াটসন। অন্যের চোখ এড়িয়ে যেতে পারে, আমি কিন্তু হোমসের চোখে মুখে এমন কতগুলো চাপা লক্ষণ দেখলাম যা থেকে স্পষ্ট বুঝতে পারলাম বন শেয়ালের মতন গন্ধ পেয়েছে আমার শিকারী বন্ধুটি। অন্যের চোখে তা অদৃশ্য, কিন্তু আমি তো ওকে হারে হারে চিনি। ওর চাপা উত্তেজনা, চালচলনের ক্ষিপ্রতা আর ঔজ্জ্বল্য দেখেই বুঝলাম খেলা শুরু হতে আর দেরি নেই। অভ্যেস মতন মুখে চাবি দিল হোমস। আমার অভ্যেস মতন আমিও চুপ করে গেলাম। অযথা প্রশ্ন করে সমস্যা আবিষ্ট মস্তিষ্কের উৎপীড়ন করলাম না। জানি তো যথাসময় সবই জানব, সেই কারণেই নীরবে অপেক্ষা করে গেলাম। কিন্তু সে অপেক্ষা যে এত লম্বা হবে তা কে জানত। দিন এলো, দিন গেল। হোমস এক পাও আর এগিয়েছে বলে মনে হলো না। একদিন শুধু শহরে কাটিয়ে এলো। এছাড়া বাকি দিন হয় স্রেফ বেরিয়ে, না হয় গ্রামের লোকজনের সঙ্গে আলাপ জমিয়ে কাটিয়ে দিল। গ্রামে থাকা যে কত ভালো এই নিয়ে জ্ঞান দিত আমাকে। উদ্ভিদ বিজ্ঞানের বই, টিনের বাক্স আর খন্তা হাতে গাছপালার নমুনা সংগ্রহ করার এই হলো মোক্ষম সুযোগ বলে রোজ
সরঞ্জাম নিয়ে বেরোতো বটে, কিন্তু সন্ধে নাগাদ যেসব নমুনা নিয়ে ফিরতো তা দেখলে কোনো উদ্ভিদ বিজ্ঞানেরই উৎসাহ বোধ করার কথা নয়। পল্লী ভ্রমণে বেরিয়ে প্রায় দেখা হতো ইন্সপেক্টর বেনেজের সঙ্গে। হাতের কেস নিয়ে কোনো কথা না ভাঙলেও হাসিতে কোচকানো লালচে মুখ আর কুঁতকুতে চেহারা ঝিকমিক রোশনাই লক্ষ্য করে বুঝতাম তার তদন্ত বিলক্ষণ সন্তোষজনক। দিন পাঁচেক পরে একদিন সকালবেলা খবরের কাগজ খুলে দারুণ অবাক হয়ে গেলাম। বড় বড় হরপে ছাপা হয়েছে এই খবরটা: অক্সফোর্ড রহস্য সমাধান, সন্দেহভাজন গুপ্তঘাতক গ্রেপ্তার। শিরোনাম পড়ে শোনাতেই চেয়ার থেকে এমনভাবে ছিটকে গেল হোমস যেন বিছে কামড়েছে। কি সর্বনাশ হলো কি? বেনেস ধরে ফেলেছে খুনিকে? তাই তো মনে হচ্ছে বলে পড়ে শোনালাম পুরো খবরটা। অক্সফোর্ড হত্যা সম্পর্কে একজনকে গ্রেপ্তার করার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এসআর এবং নিকটবর্তী অঞ্চলে দারুণ উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্মরণ থাকতে পারে কিছুদিন আগে অক্সফোর্ড কমনে নৃশংসভাবে নিহত অবস্থায় পাওয়া যায় উইস্টেরিয়া লজ নিবাসী মিস্টার গার্সিয়াকে। সেই রাতেই তার চাকর এবং পাচক চম্পট দেওয়ায় সন্দেহ করা হয়। খুনের ব্যাপারে তারাও জড়িত এবং দুজনেই কেউ ধোঁয়া তুলসী পাতাটি নয়। অনুমান করা হয়েছিল নিহত ব্যক্তির বাড়িতে নিশ্চয়ই দামি জিনিস ছিল, তাকে খুন করা হয়েছে এই জিনিসেরই লোভে। এই অনুমানের কোনো প্রমাণ অবশ্য আজও পাওয়া যায়নি। পলাতকদের গোপন বিবর অন্বেষণের জন্য উঠে পড়ে লেগেছিল ইন্সপেক্টর বেনেস। তারা যে পালিয়ে বেশি দূর যায়নি এবং আগে থেকেই ঠিক করে রাখা কোনো ঘাঁটিতে লুকিয়ে আছে, ইন্সপেক্টর বেনেস তা সমস্ত অন্তর দিয়ে বিশ্বাস করতেন। গোড়া থেকেই তিনি জানতেন পলাতকরা ধরা পড়বেই, কেননা রান্না করার লোকটিকে জনা কয়েক ফেরিওয়ালার রান্নাঘরের সাঁড়শি দিয়ে দেখে বলেছে লোকটাকে দেখতে নাকি অতি কদাকার, বিরাটকায় নিগ্র জাতীয় চেহারা, যাতে মুলাটো, অসাধারণ তার হলদেটে আকৃতি। লোকটার স্পর্ধা কম নয়। খুন করার পরেও একদিন রাত্রে এসেছিল উইস্টেরিয়া লজে। কনস্টেবল ওয়াল্টার্স তার পিছু নেয়। ইন্সপেক্টর বেনেজ আঁচ করেছিলেন লোকটা একবার যখন এসেছে তখন আবার ফিরে আসবে, তাই বাড়ি থেকে পাহারা তুলে নিয়ে ঝোপঝাড়ের মধ্যে লোক মোতায়েন করেন। এই ফাঁদেই পড়ে লোকটা গত রাতে। দারুণ কামড়ে দেয় কনস্টেবল ডাউনিকে। আশা করা যায় ম্যাজিস্ট্রেটের সামনে কয়েদিকে হাজির করার পর অনেক ঘটনাই ফাঁস হয়ে যাবে। টুপি নিতে নিতে উত্তেজিতভাবে হোমস বলল, চলো চলো চলো, এখনই চলো। বাড়ি থেকে বেরোনোর আগেই মেনেজকে ধরতে চাই। ছুটতে ছুটতে এলাম গায়ের পথে। বেনেস তখন সবে বেরিয়েছে বাড়ির বাইরে। আমাদের দেখেই হাতের খবরের কাগজটা নাড়তে নাড়তে বলল, কাগজ পড়েছেন মিস্টার হোমস? পড়েছি বেনেজ। বন্ধুভাবে হুঁশিয়ারি করতে এলাম, যদি কিছু মনে না করেন। হুঁশিয়ার করবেন আমাকে? আমার দৃঢ় বিশ্বাস আপনি বেলাইনে চলেছেন। আর এগোবেন না, গাড্ডায় পড়বেন। আপনার অশেষ দয়া মিস্টার হোমস। আপনার ভালোর জন্যই বলছি বেনেজ। কেন জানি না মনে হলো কথাটা শুনে বেনেজের কুঁতকুঁতে চোখে চাপা দুষ্টুমি ঝলকে উঠে মিলিয়ে গেল। বলল, কিন্তু মিস্টার হোমস, আমরা যে ঠিক করেছি যে যার লাইন অনুসারে তদন্ত চালিয়ে যাব, তার কি হবে? তাহলে তাই হোক, আমাকে দোষ দেবেন না পরে। এমা না না, সে কি কথা? আপনি তো আমার মঙ্গলই চান। তবে কি জানেন, প্রত্যেকের নিজস্ব একটা কার্যপদ্ধতি আছে। আপনার পদ্ধতির সঙ্গে আমার পদ্ধতি মিলবে কেন? এ নিয়ে আর কথা না বলাই ভালো। আমার সব খবরই আপনি পাবেন মিস্টার হোমস। লোকটা একটা আস্ত বর্বর, গায়ে গাড়ি টানা ঘোড়ার মতন শক্তি, হিংস্রতায় পিশাচকেও হার মানায়। কবজায় আনার আগে ডাউনিংয়ের বুড়ো আঙুলটা চিবিয়ে প্রায় ছিঁড়ে আনে বললেই চলে। মুখে ইংরেজি বুলি একদম ফোটে না, ঘোঁত করা ছাড়া কোনো আওয়াজই করে না। প্রমাণ পেয়েছেন? ওই লোকই খুন করেছে তার মনিবকে? না না, আমি তা বলিনি মিস্টার হোমস, মোটেই তা বলিনি। আপনি চলবেন আপনার লাইনে, আমি চলবো আমার লাইনে। এই হলো গিয়ে আমাদের কাজের চুক্তি। দু কাঁধ ঝাঁকিয়ে চলে এলো হোমস। আমাকে বলল, বেনেসকে ঠিক ধরতে পারছি না। লোকটা জেনে শুনে গাড্ডায় পড়তে চলেছে। ঠিক আছে, ও যখন চায় যে যার লাইনে তদন্ত চালায় তাই হোক, কিন্তু বেনেসের কথাবার্তা যেন কেমন তর। খটকা লাগছে ওয়াটসন, খটকা লাগছে। সরাইতে ফিরে এলাম। হোমস বলল, ওয়াটসন বসো। পরিস্থিতিটা এবার তোমার সামনে মেলে ধরতে চাই, কারণ আজ রাতে তোমার সাহায্য আমার দরকার হবে।
কেসটা ধাপে ধাপে কোন পরিণতির দিকে এগোচ্ছে কান খাড়া করে শোনো। মাঝখান থেকে এই লোকটাকে গ্রেপ্তার করায় সব গুবলেট না হয়ে যায়। ডিনারের সময় টেবিলে যে চিরকুট এসে পৌঁছেছিল, শুরু করা যাক সেখান থেকে। সেই রাতেই মারা যায় গার্সিয়া। গার্সিয়ার চাকর বাকর খুন করেছে মনিবকে। বেনেজের এই ধারণা মন থেকে সরিয়ে রাখো। প্রমাণ একটাই, গার্সিয়া নিজে স্কট এক্লিসকে বাড়িতে ডেকে এনেছিল অ্যালিবি খাড়া করার জন্যে। অ্যালিবির জন্য যখন এত কাণ্ড সে করেছে, বুঝতে হবে বেআইনি কাজে বেরিয়েছিল গার্সিয়া, তাই অত আঁটঘাঁট বেঁধেছিল। তার এই ক্রিমিনাল অভিযানের ফল হলো নিজেই খুন হয়ে যাওয়া। কে তাকে খুন করতে পারে? নিশ্চয়ই সে, যার বিরুদ্ধে ক্রিমিনাল অভিযানে সে বেরিয়েছিল। চাকর বাকরের অন্তর্ধান রহস্য এবার বোঝা যাচ্ছে। ওরা দুজনেই গার্সিয়ার নৈশ ষড়যন্ত্রের শাগরেদ। ঠিক হয়েছিল গার্সিয়া একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করে ফিরে এলে ইংরেজ ভদ্রলোকের কথা অনুযায়ী গার্সিয়ার অ্যালিবি প্রমাণিত হয়ে যাবে এবং কেউ আর তাকে সন্দেহ করতে পারবে না। কিন্তু যদি নির্দিষ্ট সময়ের মধ্যে সে না ফেরে, তাহলে বুঝতে হবে বিপজ্জনক অভিযানে সে নিজে খতম হয়ে গেছে। সেক্ষেত্রে আগে থেকে ঠিক করে রাখা কোনো জায়গায় গিয়ে এই দুজনে লুকিয়ে থাকবে এবং সময় আর সুযোগ মতো গার্সিয়ার অসমাপ্ত অভিযান সমাপ্ত করতে নিজেরাই আবার বেরোবে। আমার মনের মধ্যে দুর্বোধ্য জট একটু একটু করে স্পষ্ট হয়ে এলো। প্রতিবারের মতন এবারও মনে হলো ভারী সোজা তো, ঠিক এরকমটাই তো হওয়া উচিত ছিল। বললাম, কিন্তু রান্না করার লোকটা ফিরে এলো কেন? হয়তো তাড়াহুড়ো করে চম্পট দেওয়ার সময় এমন একটা দামি জিনিস ফেলে গিয়েছিল। প্রাণ গেলেও যা কাজ ছাড়া করতে সে রাজি নয়। তারপর খেতে বসে একটা চিরকুট পেল গার্সিয়া। কে লিখল চিরকুট? নিশ্চয়ই তার আর একজন স্যাঙাত। কোত্থেকে লিখল? আগেই বলেছি তোমাকে, একটা বড় বাড়ি নিশানা দেওয়া হয়েছিল চিঠির মধ্যে। এই অঞ্চলে বড় বাড়ি খুব বেশি নেই। উদ্ভিদের নমুনা সংগ্রহ করার অছিলায় কয়েকটা দিন তল্লাট চষে ফেললাম। বড় বড় বাড়িগুলোর নারী নক্ষত্র বার করে ফেললাম, বাসিন্দাদের খবর সংগ্রহ করলাম। হাইগেবলের সুবিখ্যাত সুপ্রাচীন জ্যাকরিয়ান প্রাসাদটাই আমার দৃষ্টি আকর্ষণ করলো সবচেয়ে বেশি। বাড়িটা অক্সফোর্ড থেকে মাইল খানেক দূরে, অকুস্থল থেকে ৮ মাইলের মধ্যে। অন্যান্য প্রাসাদের মালিকরা কাঠখোট্টা ধরনের মান্যগণ্য ব্যক্তি, রোম্যান্সের ধার ধারেন না। কিন্তু হাইগেবলের মিস্টার হেল্ডারসন সব দিক দিয়ে বড় বিচিত্র পুরুষ। বিচিত্র অ্যাডভেঞ্চার তাকেই মানায়। তাই তার বাড়ির এবং বাড়ির লোকজনের ওপর আমার দৃষ্টি সংহত করলাম। ওয়াটসন বাড়ির সব লোকই যেন কেমনতর, আশ্চর্য সৃষ্টি ছাড়া। সবচাইতে আশ্চর্য হলেন হেল্ডারসন স্বয়ং। অছিলা করে ভদ্রলোকের সঙ্গে দেখা পর্যন্ত করেছি আমি। ভদ্রলোকের কালো কোটরে ঢোকানো ভাবালু চোখ দেখে বুঝেছি আমার আসল মতলব তিনি ধরে ফেলেছেন। বছর 50 বয়স ভদ্রলোকের, চটপটে শক্ত সমর্থ চেহারা, চুল লৌহ ধূসর, চটার মতো বিশাল ভুরু, পা ফেলেন হরিণের মতো, হাঁটেন সম্রাটের মতো। কর্তৃত্ব তার চলনে বলনে, মুখের পরতে পরতে ভীষণ প্রকৃতি আর ইচ্ছে শক্তি যেন ঠিকরে যায় স্ফুলিঙ্গের মতো। ভদ্রলোক হয় বিদেশি, না হয় দীর্ঘকাল গরমের দেশে থেকেছেন। সেই কারণে চেহারা অত হলদে, শুকনো কিন্তু চাবুকের মতো শক্ত। সেক্রেটারির নাম মিস্টার লুকাস। উনি যে বিদেশি তাতে সন্দেহ নেই। কথাবার্তা মিষ্টি, বিষের মতো মধুক্ষরা। চালচলন বেড়ালের মতো চটপটে পিচ্ছিল, গায়ের রং চকলেটের মতো বাদামি। ওয়াটসন, তাহলেই দেখো এই রহস্যের দুদিকে দুদল বিদেশিকে দেখছি। একদল উইস্টেরিয়া লজে আর একদল হাইগেবলে। মাঝের ফাঁক বন্ধ হতে বিশেষ দেরি নেই আর। বাড়ির মধ্যে এই দুই ব্যক্তি কেন্দ্রমণি বলতে পারো। কিন্তু এই দুজন ছাড়াও একজন আছে এই মুহূর্তে যার গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি। হেল্ডারসন 2 মেয়ের বাবা। একজনের বয়স 11 আর একজনের 13। গভর্নেসের নাম মিস বার্নেট, যাতে ইংরেজ, বয়স বছর 40। এছাড়াও একজন বিশ্বস্ত চাকর আছে। বাড়ির মধ্যে আসল ফ্যামিলি বলতে এদেরকেই বোঝায়, কেননা হেন্ডারসন দেশ বেড়াতে খুব ভালোবাসেন। কখনো এক জায়গায় বেশি দিন থাকেন না এবং এই 4 জনে একসঙ্গে টোটো করেন দেশ হতে দেশান্তরে। বছরখানেক বাইরে কাটিয়ে কয়েক সপ্তাহ হলো হেল্ডারসন হাইগেবলসে ফিরেছেন। ভদ্রলোক সাংঘাতিক বড় লোক, যে কোনো খেয়াল চরিতার্থ করার মতো টাকা তার আছে। এছাড়া বাড়িতে আছে খাস চাকর, ঝি, দারোয়ান ইত্যাদি, যে কোনো সচ্ছল ইংরেজ পরিবারে যা থাকে।
গায়ের লোকের গুলতানি শুনে আর নিজের চোখে দেখে সংগ্রহ করলাম এত খবর। সবচেয়ে বেশি খবর পাওয়া যায় চাকরিতে বরখাস্ত ক্ষুব্ধ চাকরের মুখে। আমার কপাল ভালো, এমনই একটা চাকরের সন্ধান পেলাম। কপাল ভালো বললাম বটে, কিন্তু ঠিক এই ধরনের লোক খুঁজছিলাম বলেই পেয়ে গেলাম, নইলে বরাত খুলতো না কোনোদিনই। বেনেস তো বড়াই করে গেল, ওর কাজের পদ্ধতি আলাদা। আমারও কাজের পদ্ধতি কারো সঙ্গে মেলে না। বিশেষ এই পদ্ধতি অনুসারেই খুঁজে পেতে বার করলাম জন ওয়ার্নারকে। এককালে হাইগেবেলে মালি ছিল। বাদশাহী মেজাজে রাগের মাথায় দূর দূর করে তাড়িয়ে দেন হেন্ডারসন। ওয়ার্নার সেই থেকে মহা খাপ্পা হেন্ডারসনের ওপর। বাড়ির অন্যান্য চাকর বাকরের সঙ্গে তার যোগাযোগ আছে। মেজাজি মনিবের ভয়ে তারা সকলেই একজোট হয়েছে। ওয়াটসন, এইভাবে হাইগেবেল রহস্যের চাবিকাঠির সন্ধান আমি পেলাম। হোমস থামল। আমি কিছু বলতে যাবার আগেই বলে উঠল, ঘাবড়িও না বন্ধু, ঘাবড়িও না, একে একে বলছি সব। বুঝলে ভাইয়া, অদ্ভুত লোক বটে এরা। স্পষ্ট কিছুই এখনো বুঝে উঠিনি, শুধু বুঝেছি এদের চাল চলন সবই যেন সৃষ্টি ছাড়া। বাড়িটায় দুটো অংশ, এক অংশ থেকে আর এক অংশে যাওয়ার দরজা একটাই। একদিকে থাকে চাকর বাকর, একদিকে ফ্যামিলি। হেন্ডারসনের বিশ্বস্ত চাকর ছাড়া দুই অংশের মধ্যে যাতায়াত কেউ করে না। ফ্যামিলির খাবার সেই নিয়ে যায় অন্দরে। মেয়েদের নিয়ে গভর্নেন্স বাগান ছাড়া কোথাও বেরোয় না। হেন্ডারসন কখনো একা হাঁটেন না, ছায়ার মতো পেছনে লেগে থাকে কুটিল সেক্রেটারিরা। চাকর বাকরেরা বলে হেন্ডারসন নাকি অষ্টপ্রহর ভয়ে জুজু হয়ে থাকেন। কিসের এত আতঙ্ক তা কেউ জানেন না। তবে ওয়ার্নারের বিশ্বাস, খোদ শয়তানের কাছে নিজের আত্মা বিক্রি দিয়েছেন পাঁজির পাঁঝাড়া ওই হেন্ডারসন। যে কোনো দিন কেনা জিনিসের দখল নিতে আসতে পারে শয়তান, এই ভয়ে নাক সিটিয়ে থাকেন হেন্ডারসন। ভদ্রলোক কোন চুলো থেকে এসেছে, আদত পরিচয় কি, কেউ জানে না। মেজাজেদের প্রত্যেকেরই সপ্তমে চড়ে থাকে, অত্যন্ত গনগনে স্বভাব। হেন্ডারসন নিজে দু একবার কুকুর মারা চাবুক দিয়ে চাকর বাকরদের এমন ঠেঙিয়েছিলেন যে ব্যাপারটা নির্ঘাত আদালত পর্যন্ত গড়াত। কিন্তু স্রেফ টাকার জোরে ক্ষতিপূরণ দিয়ে সবার মুখ চেপে দেন ভদ্রলোক। ওয়াটসন, এই খবরের পরিপ্রেক্ষিতে দেখা যাক কোথাকার জল কোথায় দাঁড়ায়। চিঠিটা এসেছে অদ্ভুত এই গেরস্থালি থেকে। গার্সিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে চক্রান্ত মাফিক কিছু একটা করার জন্য। লিখেছে কে? নিশ্চয়ই মিস বার্নেট গভর্নেস। যুক্তিতর্ক করে দেখা যাচ্ছে সে ছাড়া এই চিঠি লেখার মতো মেয়ে বাড়িতে আর কেউ নেই। অনুমান হিসেবে এই ধারণা নিয়ে তদন্তে নামা যাক, দেখা যাক ঘটনার স্রোতে কতক্ষণ তা খাড়া থাকে। ভালো কথা ওয়াটসন, গোড়ায় তোমায় যে বলেছিলাম এই কাহিনীতে ঈর্ষার ব্যাপার আছে, সেটা প্রত্যাহার করে নিচ্ছি। না, সেরকম কিছু এখানে নেই। যাক, যে কথা বলছিলাম, মিস বার্নেট যদি চিঠি লিখে ডেকে এনে থাকে গার্সিয়াকে, তাহলে বুঝতে হবে চক্রান্তের অন্যতম চক্রী সে নিজেও। আর তাই যদি হয়, গার্সিয়ার মৃত্যু সংবাদ পাওয়ার পর বুকে প্রতিহিংসার জ্বালা নিয়ে নিশ্চয়ই সে সুযোগ পায়ে ঠেলবে না। তাই আমার প্রথম প্রচেষ্টাই হলো মিস বার্নেটের সঙ্গে দেখা করা এবং কথা বলা। কিন্তু মিস বার্নেট যেন হাওয়ায় উবে গিয়েছে গার্সিয়া নিধনের রাত থেকেই। বেঁচে আছে কিনা তাও বোঝা যাচ্ছে না। গার্সিয়ার সঙ্গে হয়তো তাকেও জমালয়ে পাঠানো হয়েছে অথবা কোথাও কয়েদ করে রাখা হয়েছে, কিছু কখনো জানা যায়নি। ওয়াটসন, আশ্চর্য এই ধাঁধার সমাধান আমাদের করতেই হবে। কোর্ট থেকে ওয়ারেন্ট বার করে মিস বার্নেটকে খুঁজতে যাওয়া মূর্খতা হবে। ম্যাজিস্ট্রেট বিশ্বাস করবেন না, জলজান্ত একটা মহিলাকে স্রেফ গায়েব করে দেওয়া হয়েছে এমন একটা খানদানি বাড়ির থেকে, যে বাড়িতে একটানা কিছুদিন কাউকে দেখতে না পাওয়াটা অদ্ভুত হলেও অসম্ভব কিছু নয়। অথচ দেখো, সৃষ্টি ছাড়া এই বাড়িতে এই মুহূর্তে হয়তো ভদ্রমহিলা ধুঁকছে, প্রাণটা তার যেতে বসেছে। তাই ওয়ার্নারকে নিয়ে আড়াল থেকে ফটক পাহারা দেওয়া ছাড়া কিছুই আমি করতে পারিনি। আইনের সাহায্য নিয়ে যদি কিছু নাও করতে পারি, নিজেরাই ঝুঁকি নেব ঠিক করেছি। কি বলো? বুঝলাম। তা কি ঠিক করেছো? কি করতে চাও? ভদ্রমহিলার ঘর আমি চিনি, বারবাড়ির ছাদ থেকে যাওয়া যাবে। আমি চাই আজ রাতে তুমি আর আমি দুজনে হানা দেব রহস্যের ঠিক খাস মহলে। শুনে মিয়ে গেলাম।
একে তো এই অদ্ভুত বাড়ি, লোকজনের প্রকৃতি ভীষণ, খুনের ছায়া জড়িয়ে রয়েছে বাড়ির আনাচে কানাচে, অজানা বিপদ পদে পদে। তাতে করে রাত বিরেতে বেআইনিভাবে ওই রকম একখানা ভয়ঙ্কর বাড়িতে চোরের মতন ঢুকতে হবে শুনে মনের মধ্যে খুব একটা উৎসাহ পেলাম না। তারপর বিচার করে দেখলাম, হোমসের চাঁচা ছোলা যুক্তি অনুযায়ী রহস্য সমাধান করার একমাত্র উপায় কিন্তু ওইটাই, বাড়ির মধ্যে চুপিসারে ঢুকে পড়া। নীরবে তাই জড়িয়ে ধরলাম ওর 2 হাত। ঠিক হয়ে গেল নিশীথ রাতে ভয়ঙ্কর অভিযান। কিন্তু বিধি বাম, তাই এমন একটা অ্যাডভেঞ্চার মাঠে মারা গেল শেষ পর্যন্ত। বিকেল 5টা নাগাদ মার্চের বিষণ্ণ সন্ধে যখন একটু একটু করে ঘুমটা ঢাকা দিচ্ছে পৃথিবীর ওপর, ছন্ন ছাড়া একটা লোক ভীষণ উত্তেজিত হয়ে ছুটতে ছুটতে ঢুকলো ঘরে। সাব্বাস ওয়ার্নার। তড়াক করে লাফিয়ে উঠল হোমস, বলল, ওয়াটসন, মাঝের ফাঁকটা দেখছি খুব তাড়াতাড়ি জুড়ে আসছে। ভাড়াটে গাড়ির মধ্যে এলিয়ে থাকতে দেখলাম গরুর নাশা শীর্ণকা এক ভদ্র মহিলাকে। স্নায়ুর উপর অত্যন্ত ধকল যাওয়ায় যেন আধমরা হয়ে গেছেন। বুকের উপরে এলিয়ে পড়েছে মাথা। মাথা তুলে চোখ মেলে তাকাতেই দেখলাম চোখের তারা ছোট হয়ে এসেছে 2টি বিন্দুর মতন, যেন 2টো কালচে ফোঁটা। বুঝলাম আফিংয়ে বেহুশ হয়ে রয়েছেন মিস বার্নেট। বরখাস্ত মালি বললে, মিস বার্নেট যেন ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটছিলেন। সবাই মিলে ঠেলে ঠুলে ট্রেনে তুলতে যাওয়ার সময় উনি সম্বিত ফিরে পেলেন। ধস্তাধস্তি করতে লাগলেন। জোর করে ঠেলে কামরায় তুলে দিতেই উনি ছিটকে বেরিয়ে এলেন বাইরে। আমি না ওই ঠুঁটো জগন্নাথের মতো দাঁড়িয়ে থাকতে পারলাম না। ওকে নিয়ে এনে বসলাম ওই ছ্যাঁকড়া গাড়িতে। আসবার সময় কামরায় হলদে শয়তানটাকে যেভাবে কটমট করে তাকাতে দেখেছি, তাতে আমি বুঝেছি, হ্যাঁ, এদিকে ফের যদিও আসে তো আমার পরমায়ু আর বেশি দিন নেই। ধরাধরি করে ভদ্রমহিলাকে নিয়ে গেলাম ওই ওপর তলায়। সোফায় শুইয়ে দিয়ে 2 কাপ কড়া কফি খাওয়াতেই আফিংয়ের রেশ কেটে গেল। হ্যাঁ, আফিংয়ের রেশটা কেটে গেল মগজ থেকে। তারপর খবর পাঠানো হলো বেনেজকে। সব শুনে আনন্দে আটখানা হয়ে হোমসের হাত জড়িয়ে ধরে বেনেজ বললে, কি কাণ্ড দেখুন! আরে মশাই, আমিও তো একেই খুঁজছিলাম। গোড়া থেকেই আপনি যে লাইনে চলেছেন আমিও সেই লাইনেই চলেছি। তার মানে আপনি হেন্ডারসনের উপর নজর রেখেছিলেন? মিস্টার হোমস, গাছের মাথায় বসে আপনাকে দেখেছি। হাই গেবলের ঝোপের মধ্যে কি চমৎকার হামাগুড়ি দিচ্ছে। দেখছিলাম কে আগে আসল সাক্ষীকে হাতে পায়। তাহলে মুলাটোকে গ্রেপ্তার করতে গেলেন কেন? হেন্ডারসন একটা ছদ্মনাম। ও জানতো আমরা ওকে সন্দেহ করেছি। ওকে আমরা নিশ্চিন্ত করার জন্যই জাল পেতে ধরেছিলাম। বিপদমুক্ত হয়েছে না ভাবা পর্যন্ত ও তো পালাবে না মিস বার্নেটকে নিয়ে। তাই নিরীহ লোকটাকে ইচ্ছে করে গ্রেপ্তার করে চোখে ধুলো দিয়েছিলাম প্রত্যেকের। বেনেজের কাঁধে হাত রেখে হোমস বললে, জীবনে অনেক উঁচুতে আপনি উঠবেন। আপনার সহজাত বুদ্ধি আছে, দৃষ্টিশক্তি আছে। এই 7 দিন স্টেশনে সাদা পোশাকে পুলিশ মোতায়েন রেখেছিলাম। হাই গেবলের ফ্যামিলি যে চুলোতেই যাক না কেন, আমার চর পেছন পেছন যাবে। তবে মিস বার্নেটকে ছিটকে দল ছাড়া হওয়ায় মহা ফাপড়ে পড়েছিল বেচারা। যাই হোক, মিস বার্নেটের এজাহার না হওয়া পর্যন্ত শয়তানটাকে গ্রেপ্তার করা সম্ভব নয়। আসুন আগে ওর বক্তব্য লিখে নি। আগের চাইতে অনেক চাঙ্গা হয়ে উঠেছেন ভদ্রমহিলা। বেনেজ, আরো বলুন, হেন্ডারসন লোকটা আসলে কে? ডন মুরিলো, সান পেদ্রো টাইগার নামে যাকে সবাই চিনত। সান পেদ্রো টাইগার। বিদ্যুৎ ঝলকের মতন লোকটার সমস্ত ইতিহাস ঝলসে উঠল আমার স্মৃতির পটে। সান পেদ্রো টাইগার, সভ্যতার মুখোশ পরে জঘন্য অত্যাচার রক্তাক্ত ইতিহাস রচনায় অদ্বিতীয় সে ডন মুরিলো। অসীম তার মনোবল, নির্ভীক তার অন্তর, উদ্যম তার অপরিসীম, শক্তি তার অপরিমেয়। ভয় জুজু গোটা দেশকে এক নাগারে 10-12 বছর পায়ের তলায় রেখে দেওয়ার মতন কোন তার মধ্যে ছিল। মধ্য আমেরিকায় তার নাম শুনলে আঁতকে উঠত না এমন লোক কেউ নেই। দীর্ঘ 1 যুগ পরে জাগ্রত হলো গণশক্তি, কিন্তু সাপের মতন পিচ্ছিল সে।
শেয়ালের মতন ধূর্ত। জাগ্রত গণশক্তিকে কোনো সুযোগই সে দিল না। পট পাল্টাচ্ছে আঁচ করে গুপ্ত ধনাগার অতি গোপনে জাহাজ বোঝাই করে পাচার করে দিল দেশের বাইরে। এই ব্যাপারে সাহায্য করল অনুগত সেঙ্গাতরা। পরের দিন মার মুখ্য জনতা হানা দিয়ে দেখল বাড়ি খালি, পাখি উড়েছে। 2 মেয়ে আর সেক্রেটারিকে নিয়ে বলদর্পী এক নায়ক উধাও হয়ে গিয়েছে ধনরত্ন সমেত। সেই থেকেই ধরাতলে তার নাম আর শোনা যায়নি। ইউরোপের খবরের কাগজে অবশ্য প্রায় কটুকাটব্য শোনা গেছে তার সম্পর্কে। বেনেস বললে, আগে হ্যাঁ, এই সেই ডন মুরিলো, সান পেদ্রোর টাইগার। খোঁজ নিলে জানবেন সান পেদ্রোর রং হলো সবুজ আর সাদা। চিঠিতে যা লেখা ছিল, হেন্ডারসন ওর ছদ্মনাম। আমি কিন্তু খোঁজ নিয়ে জেনেছি প্যারিস, রোম, মাদ্রিদ, বার্সেলোনা 1886 সালে গিয়েছিল ওর জাহাজ। প্রতিহিংসার জন্যে ওখানকার লোকও খুঁজছে ওকে। অবশেষে হদিশ পেয়েছিল এইখানে। মিস বার্নেট উঠে বসে কান খাড়া করে শুনছিল কথাবার্তা। এখন বললেন, 1 বছর আগে ডন মুরিলোর সন্ধান পায় ওরা। একবার খতম করার চেষ্টা হয়েছিল, কিন্তু যেন পৈশাচিক প্রেতাত্মারা আগলে রেখে দিয়েছে ওকে। কেশাগ্রহ স্পর্শ করা যায়নি। এবারেও দেখুন, ভালো মানুষের ছেলে দিলখোলা গার্সিয়া খতম হয়ে গেল, কিন্তু আসল পিশাচ পার পেয়ে গেল। কিন্তু সূর্য যেমন সত্যি, ডন মুরিলোকেও তেমন একদিন খতম হতেই হবে। একজন গেছে, আবার একজন আসবে। সে না পারলে আসবে আর একজন। বলতে বলতে অত্যন্ত ঘৃণায় কুঁচকে গেল মিস বার্নেটের শীর্ণ মুখ। মুষ্টিবদ্ধ হলো শিরা বার করা সরু হাত। হোমস বললে, কিন্তু ইংরেজের মেয়ে হয়ে আপনি এই রক্তারক্তি ষড়যন্ত্রে ঢুকলেন কেন? পৃথিবীর কোনো আইন বা আদালতে এত বড় অন্যায়ের বিচার করা যাবে না বলে? বহু বছর আগে সান পেদ্রোতে রক্ত নদী বয়ে গেছে। জাহাজ বোঝাই ধনরত্ন নিয়ে পিশাচ ডন মুরিলো পালিয়ে এসেছে। তাতে ইংল্যান্ডের আইন রক্ষকদের কি এসে যায়? আপনাদের কাছে এসব ঘটনা অন্য গ্রহের ঘটনার সামিল, কিন্তু হাহাকার আর রক্তপাতের মধ্যে দিয়ে আমরা জেনেছি নরকের শয়তান যদি কোথাও থাকে, তাই ডন মুরিলো। প্রতিহিংসা পাগল সর্বহারারা যতদিন প্রতিহিংসা না নিতে পেরে হাহাকার করে ফিরবে, ততদিন শান্তি আসবে না এই পৃথিবীতে। ডন মুরিলো যে কি সাংঘাতিক লোক আমি তা জানি মিস বার্নেট, কিন্তু আপনার গায়ে আঁচ লাগলো কিভাবে? হ্যাঁ, বলবো, সব বলবো। শয়তান ডন মুরিলো নানা অছিলায় পর পর মানুষ খুন করত। যখনই বুঝতো অমুকের মধ্যে প্রতিভা আছে, ক্ষমতা আছে, বেশি উঠতে দিলে তার নিজের বিপদ হতে পারে, তাকেই ছুতোনাতা করে ডেকে এনে শেষ করে দিত। আমার আসল নাম সিগনোরা ফর্টিন ভিক্টর ডোরান্টো। আমার স্বামী লন্ডনে সান পেদ্রোর মিনিস্টার ছিলেন। অমন মহৎ মানুষ আমি জীবনে আর দেখিনি। আমাকে উনি লন্ডনে দেখেন আর বিয়ে করেন। ডন মুরিলো যখন শুনল ও সুনাম, তখন ডেকে পাঠালো বাড়িতে। তারপর কুকুরের মতো গুলি করে ফেলে দিল লাশ। আমার স্বামী বুদ্ধি করেই আমাকে সঙ্গে নিয়ে যাননি। আজ করতে পেরেছিলেন বোধহয়। জীবন তো আর ফিরতে পারবেন না। ডন মুরিলো ওর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করল। স্বামীহারা আমি রাস্তায় ভিখিরি হয়ে হাহাকার করে ঘুরে বেড়াতে লাগলাম সেই থেকে। তারপরেই পতন ঘটল পিশাচ ডন মুরিলোর। পালিয়ে গেল ধনরত্ন আর মেয়েদের নিয়ে। কিন্তু একদিন যাদের বুকেও আগুন জ্বালিয়েছে, যাদের জীবন ধ্বংস করেছে, তারা ওকে ছেড়ে দিল না। সঙ্গবদ্ধ হলো, সমিতি স্থাপন করলো, প্রতিজ্ঞা করলো ডন মুরিলোর রক্ত দিয়ে হোলি খেলা না পর্যন্ত টিকে থাকবে এই সমিতি। হেন্ডারসন ছদ্মনামে শয়তানটা এখানে আস্তানা নিয়েছে শুনে ভার পড়ল আমার উপর।
গভর্নেন্সের চাকরি নিয়ে বাড়ির ভিতরে ঢুকে খবর চালান করার। পিশাচ ডন মুরিলো কিন্তু ঘুণাক্ষরেও কল্পনা করেন প্রত্যেক দিন যার সঙ্গে মুখোমুখি বসে খাবার খেয়েছে তারই স্বামীকে মাত্র 1 ঘন্টার নোটিশে ডেকে নিয়ে গিয়ে অনন্তের পথিক করে ছেড়েছে। আমি শুধু মনে মনে হেসেছি, ওর সঙ্গেও হেসে হেসে কথা বলেছি এবং মেয়েদের উপর যথা কর্তব্য করেছি আর সুযোগের অপেক্ষায় থেকেছি। প্যারিসে একটা সুযোগ পাওয়া গেল, কিন্তু ও বেঁচে গেল। আমরা সারা ইউরোপে ঝড়ের মতন এদিক ওদিক করে বেড়ালাম যাতে কেউ পিছু নিতে না পারে। তারপর ফিরে এলাম। ইংল্যান্ডে এসেই এই বাড়িটা নিয়েছিল ডন মুরিলো, কিন্তু এখানেও ওত পেতেছিল বিচারকর্তারা। সান পেদ্রোর একজন উচ্চপদস্থ মান্যগণ্য ব্যক্তির ছেলে গার্সিয়া, দুজন একান্ত অনুচরকে নিয়ে তৈরি হয়েছিল ওকে বধ করার জন্য। এই দুজনের জীবনেও কিন্তু সর্বনাশের আগুন জ্বালিয়েছে ডন মুরিলো। তাই প্রতিহিংসার আগুন ধিকি ধিকি করে চলছিল 3 জনেরই বুকে। কিন্তু দিনের বেলায় ওরা সুবিধা করে উঠতে পারছিল না ডন মুরিলো কখনো একা বেরোয় না বলে। অতীতের দুষ্কর্মের সঙ্গী লুকাস বা লোপেজ সব সময় থাকতো ওর সঙ্গে। রাতে কিন্তু একা ঘুমোতো। ওকে নিঃশেষ করার মোক্ষম সময় তখনই। ধরিবাজ ডন মুরিলো কিন্তু পরপর 2 রাত এক ঘরে শুতো না, রোজই ঘর পাল্টাতো। একদিন রাতে শোয়ার ব্যবস্থা আমার বন্ধুদের জানিয়ে দেওয়ার ব্যবস্থা করলাম। ঠিক করলাম দরজা খুলে রাখবো, অবস্থা অনুকূল থাকলে জানালায় সবুজ আর সাদা আলোর সংকেত দেখাবো। সেই সংকেত না দেখা গেলে গার্সিয়া যেন না আসে। কিন্তু সব ভণ্ডুল হয়ে গেল। কি কারণে জানি না সেক্রেটারি লোপেজ সন্দেহ করেছিল আমাকে। চিঠিটা সবে লেখা শেষ করেছি, এমন সময় পিছন থেকে লাফিয়ে পড়লো আমার উপর। তারপর শুরু হলো অমানুষিক অত্যাচার, বিশ্বাসঘাতকতার শাস্তি মৃত্যু। ডন মুরিলো তখনই ছুরি বসাতো আমার বুকে, কিন্তু দুজনে মিলে সলা পরামর্শ করে ঠিক করলে গার্সিয়াকে আগে খতম করা দরকার। ডন মুরিলো আমার হাত পিছনে নিয়ে গিয়ে এমন এক মোচড় দিল যে নামটা না বলে থাকতে পারিনি। তখন অবশ্য জানতাম না গার্সিয়াকে খুন করার জন্যই নাম জানতে চাইছে। জানলে কখনোই বলতাম না, হাত ভেঙে গেলেও বলতাম না। চিঠিখানা খামে ভরে ঠিকানা লিখল। সেক্রেটারি শিলমোহর করল আস্তিনের কাফলিং দিয়ে। গার্সিয়ার বাড়ি পাঠিয়ে দিল চাকর জোসির হাত দিয়ে। লোপেজ আমার পাহারায় ছিল বলেই আমার বিশ্বাস গার্সিয়াকে নিজের হাতে খুন করেছে ডন মুরিলো। বাড়ির মধ্যে ঢুকিয়ে খুন করেনি, পাছে তদন্তের সময় নিজেদের পরিচয় প্রকাশ হয়ে যায় এই ভয়ে। ঝোপের মধ্যে গার্সিয়ার মৃতদেহ পড়ে থাকলে পুলিশ কিছুই আজ করতে পারবে না, অথচ গার্সিয়ার স্যাঙাতরা ভয়ে পেয়ে ডন মুরিলোর পিছু নেওয়া ছেড়ে দেবে। তারপর থেকে এই 5 দিন অকথ্য অত্যাচার চলেছে আমার উপর। পেট ভরে খেতে দেওয়া হয়নি, পিঠে ছোড়া দিয়ে খোঁচানো হয়েছে। 2 হাত দেখুন দেখুন ক্ষতবিক্ষত করে ছেড়েছে। জানালা দিয়ে একবার চেঁচাতে গেছিলাম বলে মুখের মধ্যে ন্যাকড়া ঠেসে দিয়েছে। আমার মনোবল ভেঙে দেওয়ার জন্য যত রকম উপায় আছে কোনোটাই বাকি রাখেনি। আজকে দুপুরে পেট ভরে হঠাৎ খেতে দেয়। খাবার পরেই বুঝলাম আফিং মেশানো ছিল খাবারে। বেহুশ অবস্থায় মনে হলো যেন হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কোথাও। গাড়িতে ওঠানোর পর সম্বিত ফিরল। দেখলাম এই শেষ সুযোগ, নইলে ইহ জীবনে আর মুক্তি পাবো না। ধস্তাধস্তি করলাম, ঠিকরে বেরিয়ে এলাম। ঠিক তখনই এই লোকটা দয়া করে আমাকে টানতে টানতে ওদের খপ্পর থেকে নিয়ে গাড়িতে চাপিয়ে এখানে এনে ফেললেন। ভগবান বাঁচিয়েছেন, ওদের আর ক্ষমতা নেই আমার ক্ষতি করার। নীরবে শুনলাম অত্যাশ্চর্য এই কাহিনী। নৈশব্দ ভঙ্গ করল হোমস। মাথা নেড়ে বলল, ঝামেলা কিন্তু এখনো শেষ হয়নি। পুলিশের কাজ মিটল বটে,
শুরু হলো আইনের কাজ। তা ঠিক বলেছ। যত দুষ্কর্মই করে থাকুক না কেন ডন মুরিলো, এই দুষ্কর্মের সাজা তাকে পেতেই হবে। ভালো আইনজ্ঞের হাতে কেস পড়লে মামলা ঠিক সাজিয়ে ফেলবে, বুঝলে? বোঝাবে ডন মুরিলো যা কিছু করেছে আত্মরক্ষার জন্য করেছে। আরে রাখুন রাখুন, আইন জিনিসটা আমিও ভালো বুঝি। দেখুন, আত্মরক্ষা এক জিনিস, আর ঠান্ডা মাথায় একজনকে ভুলিয়ে এনে খুন করা আর এক জিনিস। তার সে যত বিপজ্জনক লোকই হোক না কেন। হাই গেবলের ভাড়াটে ভদ্রলোককে কাঠ গড়ায় না দাঁড় করানো পর্যন্ত আমার স্বস্তি নেই, জানবেন। কিন্তু আবার পুলিশ চড়ের চোখে ধুলো দিল মহাপাপিষ্ট ডন মুরিলো। এডমন্ড স্ট্রিটের একটা বাড়িতে ঢুকে পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেল কার্জন স্কোয়ারে। তারপর থেকে বেমালুম নিপাত্তা হয়ে গেল মুরিলো। পরিবার নাম পর্যন্ত আর শোনা গেল না ইংল্যান্ডে। 6 মাস পরে ম্যাড্রিডের এসকুইডেল হোটেলে খুন হয়ে গেল মন্টালভার মার্কুইস আর তার সেক্রেটারি সিগনার রুলি। খুনিরা ধরা পড়ল না। লোকে বলল নিহিলিস্টদের কুকর্ম। নিহতদের ছাপা ছবি নিয়ে বেকার স্ট্রিটে এলেন ইন্সপেক্টর বেনেস। চুম্বকের মতন কালো চোখ, কর্তৃত্ব ব্যঞ্জক আকৃতি আর ঝোপের মতন ভুঁড়ো দেখে চেনা গেল ডন মুরিলোকে। সেক্রেটারির কালচে মুখ দেখেও চিনতে অসুবিধা হলো না মোটেই। বুঝলাম, দেরিতে হলেও এতদিনে শেষ হলো গুপ্ত বিচার সমিতির একমাত্র কাজ। সন্ধ্যের দিকে পাইপ খেতে খেতে হোমস বলল, ভায়া ওয়াটসন, কেসটা সত্যিই জবরজং টাইপের। দুদিকে দুটো দেশ, দু দেশে রহস্যজনক দুটো দল, মাঝে স্কট ইকলিসের মতো নিরীহ ইংরেজ আর এই হুঁশিয়ার গার্সিয়া। এখনো যদি কিছু বোঝার থাকে তো বলো, বুঝিয়ে দিই। মুলাটো ফিরে এলো কেন? রান্নাঘরে পাওয়া ওই অদ্ভুত মূর্তিটার জন্যে। লোকটা সত্যিই বর্বর, সান পেদ্রোর জঙ্গলের মানুষ। মূর্তিটাকে ও দেবতা জ্ঞানে পুজো করত। তাড়াহুড়ো করে পালানোর সময় ওর সঙ্গী ওকে নিতে দেয়নি প্রাণ প্রিয় আরাধ্য দেবতাকে। তাই কুসংস্কারের তাগিদে ফিরে এসেছিল পরের দিন। জানালা দিয়ে ওয়ার্নারকে দেখে পালিয়েছে। 3 দিন পরে আবার এসে ধরা পড়েছে। বেনেস বুঝেছিল সে আসবে, তাই আমি বুঝবার আগেই ফাঁদ পেতে তাকে ধরেছে, শুধু ডন মুরিলোকে নিশ্চিন্ত করার জন্য। আর কিছু? হ্যাঁ, মানে টুকরো টুকরো করে ছেঁড়া পাখি, গামলা ভর্তি রক্ত, বারকোশ ভর্তি পোড়া হাড়। রান্নাঘরের অদ্ভুত এই জিনিসগুলো কেন? ব্রিটিশ মিউজিয়ামে গিয়ে এ নিয়ে পড়াশোনা করেছি। নিগ্রোদের ধর্ম আর ডাকিনী বিদ্যা, তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক সম্বন্ধে একারম্যানের বই থেকে এই কটা লাইন লিখে এনেছি। শোনো, নোংরা দেবতাদের উপাসনা করার জন্যে ভুডু অর্থাৎ ডাকিনীবিদরা কিছু না কিছু বলি দেবেই। নরবলি পর্যন্ত দেওয়া হয়। তারপর মহা মাংস নিয়ে ভোজোৎসব হয়। সবচেয়ে বেশি বলি হয় সাদা মোরগ জ্যান্ত ছিঁড়ে ফেলে। কালো ছাগল জবাই করে আগুনে পুড়িয়ে বলি দেওয়ার প্রথাও আছে এদের মধ্যে। তাহলেই দেখো, বর্বর পাচক অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পুজো আর্চা করে গেছে রান্নাঘরে। আমাদের কাছে তা কিম্ভূত কিমাকার মনে হয়েছিল ঠিকই, এখন দেখলে তো কিম্ভূত কিমাকার শব্দটার সঙ্গে ভয়ঙ্কর শব্দটার তফাৎ খুব সামান্যই। আগেও তোমাকে এই নিয়ে বলেছি, তাই নয় কি? কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে। আর যদি খুব ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনাদের বন্ধু মহলে। তাদের জানাবেন আমরা রাজদেবী 2.0 আপনাদের জন্য নিয়ে আসি এমনই বিভিন্ন রকমের বিভিন্ন স্বাদের গল্প। আজকের এই গল্পে যেসব কলাকুশলীরা অভিনয় করেছেন তাদের ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, তাই চেক করতে কিন্তু ভুলবেন না। আমাদের 20,000 সাবস্ক্রাইবার হতে আর বেশি দেরি নেই, তাই যারা যারা সাবস্ক্রাইব করেননি তাদের অনুগ্রহ করে বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। এবং অবশ্যই আমাদের চ্যানেলের কমিউনিটি সেকশনটা ফলো রাখতে হবে, কারণ ওখানে আমরা গল্প রিলেটেড সব রকম আপডেটস দিই। তাই আজকে আর বেশি কথা বলবো না, তাহলে আজকের জন্য এটুকুই। আমি সন্তু, ফিরবো আবার নতুন কোনো গল্প নিয়ে আপনাদের জন্য। ততদিন সঙ্গে থাকুন, শুনতে থাকুন রাজদেবী 2.0।